হ্যালো, আমি রিয়া এসে গেছি IBUK এর কাম আউট লাউড বি প্রাউড অনুষ্ঠান নিয়ে। আহ, একটু অপেক্ষা করছি কতজন জয়েন করে আহ, তার জন্যে। তো এখনো খুব একজন বেশি জন জয়েন করেনি আমার মনে হচ্ছে। তোমরা তাড়াতাড়ি প্লিজ জয়েন করো। আর আজকে তো খুব সানি ওয়েদার, সবাই নিশ্চয়ই বেড়াতে বেরিয়েছে। অভ্র, এসে গেছো, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। মোটামুটি দেখতে পাচ্ছি ৬ জন এসছে। আমি একই ১০ জনের জন্য ওয়েট করছি। আর আজকে তো আহ, সাংঘাতিক আহ, আমি একটু ১০ জনের জন্য ওয়েট করে নিয়ে প্রোগ্রামটা শুরু করব। আজকে একটা তো আমার কাছে খুব একটা এক্সাইটিং দিন। আর বাকি সবাই কত এক্সাইটেড সেটা দেখার জন্য আমি ওয়েট করছি। নীলাঞ্জনা পল, থ্যাংক ইউ ফর জয়নিং আস। আচ্ছা, সবে ১ মিনিট হয়েছে। আমরা জানি যে বাঙালিরা খুব একটা পাঞ্চুয়াল না। তো বাঙালিরা না কেন, অ্যাকচুয়ালি ইন্ডিয়ানরাই, ইন্ডিয়ান স্ট্রেচেবল টাইম তো কথাই আছে। দেখি, আরেকটু দেখি। ৮ জন হয়ে গেছে। আর ২ জন। আর কেউ ২ জন চটপট জয়েন করো, আমাদের ওয়েট করিয়ে রেখো না। আমরা অধীর আগ্রহে। ইয়ে, ১০ জন হয়ে গেছে। তো চলো, লেটস গেট দ্য শো অন দ্য রোড। আজকে আমি ভীষণ ভীষণ প্রাউড এই শোটা হোস্ট করতে গিয়ে। আই এম অ্যাকচুয়ালি ফিলিং কোয়াইট প্রিভিলেজড টু বি আ পার্ট অফ দিস শো। So thank you, IBUK, for giving me the honor of hosting this show. আহ, আমার তো মনে হয় ইউকেতে কোনো বাঙালি গ্রুপ এরকম দুঃসাহসিক সব টপিক নিয়ে, আপাত দৃষ্টিতে দুঃসাহসিক, আহ, যেমন ধরো ডোমেস্টিক ভায়োলেন্স বা এই যে LGBTQ, এরকম টপিক নিয়ে শো অন্য কোনো বাঙালি গ্রুপে হয়েছে বলে তো আমার মনে হয় না। তো সেই জন্য আমার খুব গর্ব লাগছে যে আমি আজকে একটা ভালো কাজ করেছিলাম। সেটা হচ্ছে যে IBUK গ্রুপের মেম্বার হয়েছিলাম। তোমরা হয়তো সবাই ভাববে যে হঠাৎ এই টপিকটা কেন, এতদিন বাদে হঠাৎ শুরু হচ্ছে কেন। ওয়েল, বেটার লেট দ্যান নেভার। আর এই মাসটা তো একটা সিগনিফিকেন্স আছে, তোমরা সবাই জানো। জুন মান্থ ইজ সেলিব্রেটেড অ্যাজ প্রাইড মান্থ অল ওভার দ্য ওয়ার্ল্ড। ও আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা বলিনি। দেখো, জেন্ডার ফ্লুইডিটি যেমন ইজ আ বিগ পার্ট অফ LGBT কমিউনিটি। আজকে আমাদের ল্যাঙ্গুয়েজটাও আমরা ওরকম ফ্লুইড রেখেছি। আমরা কিন্তু অবাধভাবে বিচরণ করব ইংলিশ বাংলার মধ্যে। আমরা ডিসাইড করেছি যে 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 ভাষায় কমফোর্টেবল সে ভাষায় নিজেকে এক্সপ্রেস করতে সবচেয়ে বেশি সক্ষম হবে। So whoever would want to speak in English, whoever would want to speak in Bengali, and I shall switch in my খিচড়ি Bengali English language. আর সেগুলো তোমরা নিজেগুলো ক্ষমা করে নিও। আহ ম্যান্ডি, এসে গেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আহ অব্র, কি বলছো? ২০১৭ শেষ দিকে আমি হলুদ গোলা পরেছিলাম আহ LGBT কমিউনিটি নিয়ে। ভেরি ইন্টারেস্টিং। তোমার সঙ্গে পরে এটা নিয়ে IBUK তে আলোচনা হবে। তো আমি প্রাইড মান্থ সম্বন্ধে একটু ইলাবরেট করার চেষ্টা করছিলাম। প্রাইড মান্থ was actually why did people suddenly select June as the month of Pride? Specifically, 28 June, which is this coming Monday, is celebrated as Pride Day. We have to go back to a day in 1969. নিউ ইয়র্কের গ্রেনিচে একটা ইন ছিল, যেটার নাম ছিল স্টোনওয়াল ইন। সেখানে একটা পুলিশ রেডের এগেনস্টে LGBTQ কমিউনিটি হিউজ প্রোটেস্ট হয়েছিল। And one of the demands of their protest was to have a safe space for the LGBT people to explore their sexuality, to be themselves, other than anything else, to be themselves without the fear of persecution and discrimination. So I would hope they actually wanted a safe space. So I would hope that we in IBUK today, with the start of this show and thereafter, we are able to create a safe space for every member to be themselves,
to come out loud and be proud about whoever they are, whatever color they wish to define themselves in, and whatever they feel to express themselves as. So, without further ado, I think I should call upon the panelists. We have an eclectic mix today. We have a dancer who I predominantly know as a dancer, um, a poet. He's also a poet. We have an MNC, a young lady working in an MNC. We have a researcher who works with water. আমি তো এটা খুব ইউনিক লেগেছে। এই সম্বন্ধে নিশ্চয়ই তিনি যখন স্ক্রিনে আসবেন বলবেন। আর একজন NHS psychiatrist. So let's have Koel on screen first, please. Koel. Hello, Koel. Hello. তুমি মিউটে আছো। Hi. Welcome to IBUK and welcome to our Pride show. Hi. Happy Pride Month. Am I audible? Happy Pride Month. You are audible. But আমার মনে হচ্ছে কিছু ডিলে হচ্ছে কি? তুমি কি আমাকে একটু ডিলেতে শুনতে পাচ্ছ? না, আমি একদম ঠিক শুনছি। আচ্ছা। তো কোয়েল, তোমার ইন্ট্রোডাকশনটা যেটা তুমি আমাকে পাঠিয়েছো আমার খুব খুব কিউট লেগেছে। তুমি প্রথমেই লিখেছো যে I spent my formative years in a traditional school with all its quirks and hang-ups. Tell me about it. আমি একটা ক্যাথলিক স্কুলে পড়তাম যেখানে আমাদের ফিতে দিয়ে মাপা হতো স্কার্টের লেন্থটা কত। বেশি লম্বা হলেও বকুনি খেতাম, বেশি ছোট হলে তো আমাদের হেডমিস্ট্রেস বলতো we all have legs, you know girls, there's no need to show off your legs. তো তোমার ট্রেডিশনাল স্কুলটা কি এরকমই ছিল? সো একই অভিজ্ঞতা। আর আমার মনে হয় আরেকটা যেটা আমি হ্যাং আপ ঠিক বলবো না, কিন্তু মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু মানে মাই কালচারাল অরিজিন অ্যান্ড আমার স্কুলের যেভাবে স্কুল ফাউন্ডেড হয়েছিল, তো ইটস আ ব্রাহ্ম স্কুল। মানে আমরা ব্রাহ্ম স্কুল, আমরা প্রতিমা পুজো করি না, মানে বিশ্বাস করি না যে প্রতিমা। তো সেই অর্থে মানে স্কুল ইন আ ওয়ে ওয়াজ মানে ভেরি প্রোগ্রেসিভ, কিন্তু যেহেতু অল গার্লস স্কুল ছিল তো সেই কারণে মানে একটা কনস্ট্যান্ট ভিজিলেন্স ছিল। আর মানে এই ছোট ছোট লেন্থ অফ দ্য স্কার্ট, তারপরে মানে আমাদের অনেক চুল ছোট ছিল, মানে ছোট তো মানে গরমের সময়টা আর কি চুল ছোট করে কেটে দিত। তো সেখানেও মানে একটা হেয়ার পরা মানে একটা ডিস্টিংটিভ মার্ক যে ওকে আর কি। আমরা কেন এই ফিডব্যাক আসছে, খুব ফিডব্যাক আসছে, আর তুমি তো দেখছি হ্যাং করে গেছো। ঠিক আছে কোয়েল, যতক্ষণ স্ক্রিনে ফেরত না আসে কোয়েলের সম্বন্ধে একটু বলে দিই। কোয়েল এখন currently she's working as a business service lead in an MNC and she's trying to stay abreast of issues affecting all kinds of marginalized communities. She's planning to start a queer collective. আমার না এই শব্দটা উচ্চারণ করতে ভীষণ অসুবিধা হয়, queer. ওকে, আমি কতবার যে প্র্যাকটিস করেছি তাও আমি বলতে পারি না, so apologies for that. Queer collective in Kolkata. What is a queer collective? Ria, can you hear me now? I can hear you now. I can hear you very well. Did you hear my question? What is the... হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি জানি না কতটা আগে শোনা গেল। তো আমি আমার এখানে কয়েকজন বন্ধু আছি যারা আমরা চাই যে আমাদের এই কমিউনিটিতে যেই ল্যাঙ্গুয়েজটা আছে, আমরা লোকাল কমিউনিটিজ মানে যারা ভিজিবিলিটি পাচ্ছে না বা যারা কোনো কারণে সামনে আসতে চায় না তাদের কাজগুলোকে তুলে ধরার জন্য। সো আমরা একটা ছোট্ট একটা কমিটি তৈরি করছি। আর সেখানে আমরা মানে উই উইল কভার অল অ্যাসপেক্টস, মানে আমরা লিটারেচার, আমরা আর্টস এন্ড ক্রাফটস, আমরা সবকিছু আর কি একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। তো এখন আনফর্চুনেটলি কোভিড এর জন্য we will not get a physical space, কিন্তু we are trying to build that space মানে অনলাইন, যেখানে we can sort of মানে build up a space for these artists to come together আর মানে এদের ন্যারেটিভটাকে এদের মতো করে শোনার জন্য। তো
that is the plan. আচ্ছা, সো আরেকটা জিনিস আমার ইন্টারেস্টিং লেগেছে যে তুমি যখন ইউসিএল এ গ্রাজুয়েট স্টুডেন্ট ছিলে তখন তুমি একটা পেপার রাইট করেছিলে অন হাউ পজিটিভ LGBTQ representation in corporates is linked to employee motivation. আর এখন you have also worked with Pride in London outreach team, interesting experience, and you blog occasionally for online career science. তো তোমাকে আমি তোমার স্কুলে পিরিয়ডেই তোমার রিয়েলাইজেশনটা হয়েছিল কিনা এটা we will discuss that, but hold that thought. Let's bring in Ash Mukherjee. Hello Ash. Hello, namaskar. Welcome. তো Ash, তুমি তোমার সম্বন্ধে তো আমি আর কিছু জানি না other than you are a dancer and a poet, so how would you like to introduce yourself? Dancer, poet, a survivor of post-colonial Calcutta, being a queer person, survivor as a queer person of color in London. And I use say survivor because although I've had some wonderful times as as being who I am, sometimes it's been dangerous to be who I am, in both sides of the pond for various reasons. Right. So my creative work is informed kichuta by my experiences and sometimes the traumatic experiences, how I have taken the not so great experiences and turned them around. Yes. So I would say I wrote a poem called My Chin is Strong a couple of, because I think going back to what Koel was saying, within collectives, we find I think collectives are so important because we get to hear each other's stories, but the closure we did not get from people who loved us, we get it from each other. And there is a great healing that happens within these, any kind of Buddhist, they have a sangha, or they have satsang in Hinduism, any type of satsang, truthful, encouraging, creates a space of healing. So I suppose to answer your question in short, Ria, is my work is informed by all of this, whether it's a dancer, whether it's a poet, or whether it's a queer activist, it doesn't matter. It is all, the queer experience. An amalgamation, yeah. The queer experience is the human experience, so it's yes. not, I don't see it as a separation, so yeah. And if anybody has read Ash's poetry, he comes across as a really sensitive soul, and it's beautifully touching words, so irrespective of what part of the community you belong to. So we are looking forward to talk to you, Ash, and let's bring in Parthoda, please. Parthoda. Hello, নমস্কার। তো পার্থদা, আপনাকে তো আজকে বেশ জিসাস ক্রাইস্টের মতো লাগছে, সাদা সাদা দাড়ি। জিসাসের অবশ্য গোঁফ ছিল না, সান্তা ক্লজ পর্যন্ত বলছিল লোকে। জিসাস আরেক ধাপ তুলে দিচ্ছ না, আই এম জাস্ট এ মিয়ার মর্টাল। হ্যাঁ, একটা টুপি পরলে হয়তো সান্টা ক্লজই লাগতো। তো আপনি আজকে আমাদের গাইডিং লাইট হবেন উইথ রিগার্ড টু সাইকিয়াট্রি এন্ড সাইকোলজি, কারণ আপনি তো নিমহান্স থেকে পড়েছেন, তো নিমহান্স থেকে আপনি সাইকোলজি নিয়ে পড়েছেন, আর তারপরে আপনি দেশে অনেক জায়গায় কাজ করে তারপরে ইউকেতে এসে your special interest is psychotherapy, and you have a tiny bit, you said, not a lot, but you have a bit of experience with working with the community, the LGBT community, I mean. Yes. তাই তো? ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলার আগে আমরা শুভমকে ডেকে নিই। শুভম, তুমি এত শর্ট নোটিসে আমাদের কাছে প্রোগ্রামটা জয়েন করেছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর শুভম হচ্ছে সেই ব্যক্তি যিনি জল নিয়ে রিসার্চ করেন। এবার তোমার জল নিয়ে কি রিসার্চ, ওটা একটু সংক্ষেপে বলো, কারণ অ্যাশ আমাদের সঙ্গে আজকে খুব কম সময় আছে। অ্যাশ বোধহয় আর 15 মিনিট মতো আছে, তো অ্যাশের সঙ্গে কথাবার্তা শুরু করব। তার আগে একটু তোমার রিসার্চের সম্বন্ধে একটু শুনে নি। বেশ, জল নিয়ে রিসার্চ করি মানে আমি জলটাকেই নিয়ে রিসার্চ করি। একটা এলিমেন্ট হিসেবে জল আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, এবং সেটার যেমন প্রাকৃতিক গুরুত্ব রয়েছে, সেরকম মানসিক ভাবে আমরা কতটা জলকে চিনি
কতটা জলকে বুঝি, জলকে জানি, এই সবগুলো মিলিয়েই একটা ওয়াটার সিকিউরিটি রিসার্চ আমার মেইন কাজ। How much we are water secured, how much water is secured by us. Right. Very interesting. ওটা নিয়ে আরেকটা কিন্তু হতে পারে, প্রোগ্রাম হতে পারে। আর ইনফ্যাক্ট পার্থদা একটা বই লিখেছে, একটা সেলফ হেল্প বুক, লুমিনাস লাইফ, a new model of humanistic psychotherapy, ওইটা নিয়েও আরেকটা প্রোগ্রাম হতে পারে। মানে একটা প্রোগ্রামের থেকে দুটো প্রোগ্রাম বেরিয়ে এলো। শুভম আজকে আমাদের সাথে বার্লিন থেকে জয়েন করেছে। তো আমি তোমাদের সবাইকে একটু বলে দিই, আজকে আমার রোল কিন্তু যে সূত্রধরের, আমি একটা একটা টপিক ছেড়ে দেবো ফ্লোরে, তোমরা নিজেরা আড্ডা দেবে, আমি শুধু চুপচাপ শুনবো। তো ফরম্যাটটা যেটা হবে সেটা we'll discuss the entire gamut of feelings. So we'll start with realization, like when did you come to realize that you belong to this community. Then if you had been through any periods of denial, comes followed with self-acknowledgement or acceptance of who you are. Then we'll go on to the disclosure bit, in reactions and hardships. I'll touch briefly upon some myths and associated with the community, and we'll conclude with the advice. So I think who wants to kick off? Ash, would you want to start with your journey? Yes, I'd love to. Thank you. I think your first question was in realization. I think I think my first realization was the fact that how do I say this? I mean, I always danced, I always say that children don't know gender. Children don't see. I really do believe that gender is a social construct. I didn't know I was a, I was told I was a boy, but what does that mean? What does that really mean? Like what does boy do? Like boy wears blue and girl wears pink. I didn't know any of that. I just liked what I liked. I expressed the hardship was like this, because my mom had a very sort of post-colonial Victorian upbringing. If I was naturally boisterous and ran, she would say, "Don't be so boisterous," right? But if I then listened to her and obeyed her, she would be like, look at him, he's girlish. So you couldn't do anything right. You couldn't do anything right, So it was so again, because these are perceived notions of gender that are being placed on us, and we somehow have to mind, guess their mind, and read their mind, and which is impossible, and which is slightly traumatic if you think about it, right? Kaji, chotobele, like, I mean, whether it's a boy or a girl, I was just creative. I mean, I would draw. Is that part of the said damned if you do, damned if you don't? I totally agree. Yes, that was the first kind of, I would say, the hurdle. The oddest thing that I found that for me, it was expression is expression. আমাদের নাচের মধ্যেও তাণ্ডব আছে, যেরকম লাস্য আছে, দুটোর মিশ্রণে, a wave on from this side looks like a masculine wave, from the inside it looks like what is feminine is masculine. There's crest, there's troughs. It is, nature is constantly doing this. Why should we be any different? When you think of ego that says, oh, I am this and I am this. And I think that comes from the fact that we are a country that still has a post-colonial hangover. We have taken on Abrahamic religions, that is basically prescriptive religions as opposed to descriptive ones like Hinduism. Where Hinduism it isn't prescribing. It is just there. So for me, then I started hearing the whispers. Oh, Ash is very girlish and this and that. Sometimes I'm boyish, sometimes I'm girlish. Tarpore to the name calling. They all started. I went to a school called La Martiniere, where we had some wonderful teachers who were very encouraging of the fact that I danced. But none of them came to my rescue when I was being severely abused in this system. There was no safe space. Which is why I really love what Koil is saying about creating a community. Who is coming for us? Who is, I mean, and what happened is, I abandoned myself. And that is because no way I could have survived that emotionally. Partota will agree. You have to abandon yourself. That is tragic. Think about it, So
I abandoned myself in the art, dance, music, But that was your safe space. That was, I created my own safe space. How I wish there was a queer collective. How I wished I had met Shubham and Koel and all of those things. There was around me, that what we are having here now. How I wish that there was an adult who, my bullies, I understand, they didn't know better than children. They were, the adults should have known better. At AJ, we think that we are holding on to some sort of ideal, going back to myths that we were saying, Jay. Sexuality, it's a Western disease. I don't think so, honey. If you look at, Mahabharata examples ache na. We have a lot of examples in Mahabharata. Going back, I found this thing where the 15th century Goswami Tulsidas Ramcharitamannasya lekha ache by Ram says to Kakabhushan, Nar napunsak nari ba jiva charachar koi sarva bhav bhaj kapatataji Mohe param priya soi. All men, queers, women, plants, and animals are all equally dear to me if they approach me with devotion and without malice. And they say that Vedanta does not support homosexuality, but they are. When you're saying Vedanta does not support homosexuality, you are talking about post-colonial Hinduism, not classical Hinduism. It is probably your interpretation. You want it to be that way. So probably, you meaning not you, but us, society's interpretation that most religions have condemned homosexuality. So I wanted to ask you about a myth. Like there is this myth that not exactly a myth. There is this idea that we have that you come to realize that you are slightly differently oriented when you hit puberty. But actually, I was watching a documentary on TV. You can realize it at any age, even as young as 4, or even when you're as mature as 45. So, were you like that? Were you very young when you came through this realization? I was just me. If you take a tree, for example, right? I know trees doesn't have the type of consciousness as us, but every leaf is different. Do we say, oh, this is different, that is different? We accept that there is difference within nature. And all of that together makes part of a cohesive whole, right? But in terms of my sort of self-consciousness, I didn't know I was different till I was told I was different. And you can be told that via various ways. Through silent communication, sometimes silence speaks volumes. When people change their atmosphere, when you're entering the room, they treat you either with devotion or with malice. It could be anything. It could be anything. That's when I started knowing. Oh, I'm being told. I'm being categorically told that I'm somehow different. Whereas with me, I was accepting of myself till I was told that I shouldn't accept myself. So you didn't actually go through a process of denial. You didn't try to conform to the ideal of being a man or being a boy. There was a time I had a bit of gender dysphoria. Definitely, I had a bit of gender dysphoria, and I think the dysphoria happened because, now I identify as fluid. Because that is just the name I'm giving in the identification of myself that I'm giving. I've always been fluid. Just when I think I'm being a man, there is this other quality within me. And sometimes they merge, sometimes they. So for me, there was a time where I would look at my mother, or I would look at even Durga Puja. When there were times I wanted to be Nataraja, there were times I wanted to be Durga. So I'm a classical dancer. That's perfect, for me, because I'm identifying with all these heroes and heroines, and sometimes Ardhanarishwar. We learned, and the oddest thing was. We were discussing that. What we should Ardhanarishwar in our phone calls, religion and we accept that, the duality. But we find it difficult to accept it in
at this point that there is a cognitive dissonance even within the Bharatanatyam dance teacher community. Mukhe mukhe ek bolche dekho naach shekhanoর সময়, oh, this story happening here, we are learning to appreciate really hot male Hindu gods like Shiva and Vishnu. I mean, we look at, they're gorgeous, you know what I mean? Because the Bharat bolche, I'm longing for him, he promised to me so sweetly that he would come, but he's now not here. I'm there. All these naikas we are learning, you know, and as a you know, biologically born male dancer, I'm being the narrator in these classical dance forms is non-binary. You have to be. You know, you're not being one character or the other. You're constantly morphing and modeling. You know, so in this space, when it came to the dance form, they were holding these queerness within the dance form. It was one thing, but in real life, oh no, that's just a story. You know, although they're saying, oh, you know, we should imbibe from our classical culture, we should do this, do that. It was performative. Just talk. In reality, if their own son understands is gay, how dare you? So it's a cognitive dissonance. Here you are saying this is our culture, it's wonderful, but then you're very, you know, bigotry doesn't need an excuse. Bigotry is bigotry. You know, if I'm going to be phobic, I'm going to be phobic. I don't just say, oh, this is why. Oh, I'm phobic because of post-colonial Hinduism. No, that's not it. It's you are choosing to. There's a choice. It's a choice. You are choosing to identify within that and say, this. I'm going to take this much of Hinduism, and then I'm going to Christianity to tai kore. You know, Christianity. You know, like, I mean, Christianity says don't eat prawns. They're all eating prawns, but then they're judging the gays. Like selective because it justifies, it's a convenient selectiveness because it justifies the bigotry, and we should call them out from our safe space, from that kind space. We should call them out. I said, no, I don't think so. You know, not on our watch. So, like, as a human being, first of all, na dekhe loke aage dekhche je, oh, he is effeminate, or she is very butch, you know, masculine. So, and you're being labeled and put in a corner for that. Bolo? And I want to say this, Jade, because there are some of us who are living life on life's terms, and we have the freedom to be who we are. The people who do not have the freedom and the bravery or the skill to be who they are the ones who are judging and saying, oh, why are you doing this? It is coming from the place of fear and ignorance. You see what I'm saying? Yes. So do you think there are a lot of people who haven't come out yet, but who pretend in society, you know, to mock others, mock people who have come out? Have you ever faced that? Internalized homophobia, I think, is working here. Yeah, definitely. I'm sure. I feel like concurring with what Koil is saying, definitely there's internalized homophobia. You know, like I mean, are all people who are homophobic possibly latently homosexual? I don't know. I'm not them. No, that can't be. Yes, yeah. Very rare though. I have, you know, like I have straight male friends who identify as, and they are very. If you accept yourself, if you're in your skin, why should it bug you what that person is doing? Exactly. Well, what is bugging you? Let's unpack that for a second. What's bugging you? Right. What's bugging you? What's bugging you? And that's the question that they cannot answer because Oscar Wilde bullet, you know, it is the rage of the romantic and the realist. It is the refusal to see your reflection in that mirror. You are choosing your Rock Hudson. Rock Hudson was gay, right? You know, he wanted to be, but he couldn't be. You know, Rock Hudson আগের যে generation ছিল যে what was his name? Anyway, but it'll come to me. But because you know, he was known as this hyper masculine, you know, and because, you know, America would not have accepted him in his sexuality, he literally would have a cigarette, and then just before the director would say action, he would look at that cigarette and visualize his femininity and crush it, and crush that. So it's a double. Is that James Dean you're talking about? No, James Dean. No, this is Rock Hudson. James Dean broke it. James Dean broke it. Voila. Yeah, James Dean broke it. James Dean, Marlon Brando, they were, you know, to me, like whether you're a man or a woman, when you are living your truth,
when you can't help but live your truth. That is your activism. I get up out of bed and I'm going to be who I am, and that is in itself a political act. Because there are people who would, just to interrupt you for a minute, let's throw this question open to the audience. I'm sure, we are respectful of all opinions. If you cannot accept homosexuality in any form, okay, that's fine. Let's discuss that. If there is anyone watching who feels that I am hesitant to accept this because this, quote unquote, is not normal, then what is bugging you, as Ash said? If you could answer that, if you're willing to answer that in this forum, then it'll be a good starting point, I guess. It's acceptance for you as well that no, we don't accept that. So why not? So maybe, these people can, I'm hesitating to say ladies and gentlemen, although Koel, you do identify as a she, don't you? She, yeah. You just say that the pronoun that you want for you to use is she. So maybe they can answer this for you. Ash Thapar, then take us through your disclosure and reactions a bit. And before you leave us, if you have any advice for people who are on the verge of coming out, or even for people who have come out and are finding it a bit difficult. So I will start with quite a funny story. I mean, when I was telling you, we're learning to literally appreciate different qualities of male or female God, I was coming back. I was between school or nacha class when my mom was driving, and I was about 14, and I very casually said, "Oh yeah, I'm gay." Because your mother's hands were on the steering wheel. Now let us chapar. But this is very fair. So she's like, "Thamani, I don't know, you're like man." And she, is it my fault? Yes, it is your fault. ছোটবেলায় যখন আমার ছোট পিসি বিয়ের বাসরের সময় ঘুম থেকে তুলে শাড়ি পরিয়ে এই তো শার্লি বাসির গান গা এরকম ছোট yes, it is your because I'm 100% your fault. I'm gay. I was fault কি আছে? This is so she keeps going. She kept saying, I don't understand. How is it possible for I don't know, how are you gay, how and of all the places she stops the car outside. I think it was like a big hoarding of like, I don't know, it was like a Rupa underwear type of, and there was this male model with his chest open and like this, and she's saying, I don't understand why are you gay, how are you gay? And I said, well, you see that model? She sort of scoots up and she said, yeah. See his chest, and she goes, yes, I like it, that's why I'm gay. And she went, oh, the thundering realization. But the funny thing is, like, my dad, like, I think Bodyguard, the movie had just come out, and I had a huge crush on Costner. Like, I was lip syncing to Whitney Houston, Barite, like, like, I think we all were Whitney at some point. Even if you're straight, you must have lip synced to Whitney Houston because she's an amazing singer, right? So I was lip syncing, and then I had this huge crush. Because in my head, I was married to him, right? So complete, that was my crush. So I told my dad, so I have this crush on Kevin Costner. My dad's like, oh, okay, like, where is this going? And he was again. My parents are very sweet. They both very much in love with each other, but they're completely polar opposites in how they dealt with it. My mom freaked out. My dad was cool as a cucumber. He didn't. He said, okay. And then I said, you have a crush on Kevin Costner, and so does this mean I'm gay? I asked him, and he said, well, you know what? You're very young still. Don't worry about all of this right now. Then he also said, I'm not saying this is a phase and you'll get over it. He didn't say that. You don't know yet, just chill out. You'll figure it out as you get older. There is no rush. Now, if you think about that, one একজন কান্নাকাটি করছে আর একজন বলছে we'll figure it out. So this is something. See, what I liked about your dad's attitude is that he was not dismissive. Like, if you say that this is a phase and you'll grow out of it and let's take you to the doctor and get you into hormone therapy, that's being dismissive. But he accepted it, he acknowledged it. Or do you think it was a facade, where he was saying that, oh, if I play cool,
maybe this is a phase that will pass off. Obviously not, because from No. his later, No, because when Yeah, he met go John, ahead. when he met my husband John, like he was just like ekdom cheler moto, like ekdom like I mean, warmth is warmth, and in that respect, I'm very lucky because the same, my mom was very, very dismissive. Like she still finds it, like, John ke dekhi namaskar, we cut, and I'm like, like it's just like, and I just thought, you should know better. You really should. You're making a choice at the end of the day, and I don't care who you are, whether you're my mother, you're making a choice. You are making a choice to be difficult. I understand. There are things I don't know within trans culture, but I'm like, I say, I don't even know how much I don't know. So, it is, we are literally waking up from this post-colonial hangover. That that is a parasite type of way in which it has formed itself, and it is like a claw. It has emerged into our civilization around the world within indigenous cultures because of colonialism, and we are literally unstitching ourselves from it. And sometimes unstitching is painful. When you take stitches off, it's painful. That is the pain I see in my mother. I understand the pain. What I will not accept is you telling me that this is somehow okay, this behavior that you're exhibiting towards me, and I should lie and take it. I'm not going to. That is because this is your basic human right, like your dignity. Yeah. Dignity is your basic human right, and your choice to be who you are. Now, Parthuda has a very interesting observation in a private chat. He says that discrimination and persecution are related to issues of subjugation and exploitation. You keep saying about colonial hangover, but do you think in ancient India we would have also, ancient India, even without if we raise our colonial past, would we have accepted this in ancient India, even when we didn't have our colonial masters? I think so. Were we accepting of Shikondi, the fictional character? Yes. I can't answer that. Would you like? Okay. কেউ বলবে শুভম? আমার মনে হয় আচ্ছা হ্যাঁ বলুন। সরি, আমার মনে হয় এগুলোরই খুব ডেফিনিটিভ কিছু বলা মুশকিল। What could have happened or would have happened in ancient India, because we know that at some level there was a lot of egalitarian approach, people mixing and accepting various kinds of practices and values. On the other hand, the Brahminical structure, which said that we are superior, and then things are distributed according to your jobs, and the three higher varnas are all entitled to subjugate and exploit the lowest varna, the Shudras. So সুতরাং যারাই mainstream নয়, there was some kind of non-acceptance also. I mean, it's always a mosaic. There are certain things that are accepted and assimilated, and certain other things are ostracized and frowned upon. So I think এগুলো খুব মুশকিল জিনিস definitively বলা. But what I like definitively to আমরা কেউই বলতে পারবো না. We were not, I guess, part of this is but just sharing our thoughts. Asher presentation ভীষণই ভালো লেগেছে, because it's all about being honest with yourself and with others. It comes from the heart. It's heartfelt. Ash, there's a message for you. Nilanjana Paul says you are such a strong human. So much to learn from you. Forget about homosexuality. We need to accept ourselves and respect us just like we are. Not trying to pretend, not trying to hide or being shamed of being judged. So, what I would also like to ask you, Ash, is because you were to a certain extent traumatized by your mother's reaction. What is your advice to parents, whose children have come out? What is the best way? I mean, each individual is unique, but what is the general advice that you would like to give to parents? What is the best way to handle this? I want to say very quickly before I say that to Nilanjana, thank you so much for that lovely message. Instead of forgetting about homosexuality, I would like to say integrate homosexuality, because once it is integrated, that is also a part of us. We're not putting that at the forefront, but there is no integration that is happening here. So I would love to
the fact that I'm homosexual, but the fact is I'm being subjugated because of it. So absolutely, we are human beings first, but our humanity cannot be respected if certain aspects of us is not integrated, right? And so, and segueing that into what you were saying, Rhea, about what can parents do? Know that you are from, essentially, our job is to describe, not to prescribe. Very important. Like why are we prescribing? What good is it doing to us? Whether it's gay or whether this person wants to be a dancer, when we are saying you shouldn't do this and you should do this and putting your voice across, then you're the one that is addicted to being right. You're the one that is in it. So there is a lot of self-introspection we need there. So what I would suggest is observe. Just because you're a parent doesn't mean you know everything. Great, the power floods in when you will realize that we are powerless. As a musician, you know that. You go on stage, এই যে আমরা নটরাজের পুজো করি, আমরা ইগোর তর্পণ করো, প্যারেন্টসদেরও বলছি ইগোর তর্পণ করো, put your ego down. আমাদের শেখাচ্ছ ইগো নিয়ে, অথচ you're not putting your ego down. So practice what you preach. And I'm saying this with love. I'm saying this with love. But I'm saying this with tough love. I don't know. Figure it out. We'll all figure it out. We're all in this together. Just like I'm supposed to look at my mom and say, yes, she's from her time, but my dad is also from his time and culture. So why should I? And going back to what Partha was saying, it is not just because of post-colonialism or anything. Bigotry is bigotry. It is a choice. It is a choice that we're making. So, more importantly, I think to the young queer children. It is not safe for you to come out. I always give the analogy of the tortoise. Your safety comes first. When your parents are not accepting you, they have failed on a very basic level, which is they have not created a safe space for you. We talk about queer safe spaces. Why? Because you're at home. For us, a lot of us, the home is the first trauma center. The home is the first trauma center, and that is this resolution that we are constantly seeking, right? So it is not safe for you to come out. Take your time. Take your time. Know that there is a safe space for you. If you do not have your immediate family, then make queer families, queer collective, queer parivar, whatever you want to call it. We are here. There is social media. Get out there, look up branches near you, and then slowly segue. Bide your time. Know that there is a safe space for you, and start understand. If you don't have to forgive your parents, understanding what they're doing, they are limited to their skill set. Okay, and the more you enhance your own skills of safety, the more you can create your own paradise around you. And for parents who are deciding not to do that, shame on you. Nothing else. Okay, learn, be loving. That is the only thing. If you really love your children and accept them, as a mother, you're meant to be unconditionally loving. And if you reject your child, then you are fit to be a mother. Simple as that. Simple as that. That is such good advice, that bide your time. Look out for people who would support you. I know of a couple of people who have come abroad. They have specifically chosen to come abroad because they couldn't stand the confining atmosphere in India. They came abroad. They were financially independent before they chose to break it to their parents. And I think one of the cases didn't end so happily. The other case, the parents were very accepting, and it was, they lived happily ever after type of a story. But and I'm talking of the gentleman who shared his story in IBUK. He had a very happy ending, although he disclosed it much later when he came to England and he went back on a trip. And over a glass of wine, again, it has to be very strategic when you are disclosing yourself. Possibly the wine was to bolster his courage as well. And he disclosed it to his mother, and she was very happy. And she said, I knew it. I always knew it. And so there is a certain myth that, you are born the way you are. And I have this lady, Kobe Crenshaw, who is from the
oppressed in LGBTQ community, she has given me a long list of myths, and I just wanted to read out this part where she says, bear with me a minute. Coming very quickly. I'm afraid I have to get going because my next class is starting. I'm so sorry. I'm sorry too. We were just getting to know you a bit, but I will throw that question open to Koel and Shubham then. And thank you very much for joining us. And maybe we can continue this conversation some other time. Thank you. Thank you. And happy Pride. Thanks, Ash. Happy Pride. I'm sorry I can't stay. Lots Pride. of love to you all. Take care. Bye-bye. Bye-bye. আচ্ছা তাহলে আমি একটু ওই লিস্টটা থেকে আমি মিথটা পড়ে শোনাতে চাইছি and what she has said to dispel the myth. Please tell me whether you agree with it or not. Sorry, bear with me. Okay, so what she actually says is no one is born LGBTQ+, and she also goes on to answer that this has been debated and disputed, and the honest answer is that nobody knows when the attraction actually begins. So what are your thoughts on this, Koel and Shubham? Shubham, you want to go first? আমি বলবো বেশ শোনো অনেক কিছুই মিথ্যে আমরা এই মিথ আর মিথ্যের দুটোর মধ্যে তফাৎটা বেশিরভাগ সময় বুঝতে পারি না আর বুঝতে না পারার কারণ আমরা যেভাবে বড় হই আমাদের জীবনে সমাজের তো বড় ভূমিকা থাকে সেই সমাজ আমাদের এই মিথ আর মিথ্যের জায়গাটা গুলিয়ে দেয় কারণ না হলে হয়তো সমাজের যে স্ট্রাকচারটার মধ্যে আমরা বাস করি সেটা থাকবে না আর সেক্ষেত্রে মানে আমরা যখন জন্মাই তখন আমরা তো শুধু জন্মাই না আমরা যখন জন্মাচ্ছি তখন সমাজের একটা অংশ বর্ধিত হচ্ছে সেই কারণে সমাজ প্রথম থেকেই তৈরি হয়ে থাকে আমাদেরকে সেই ছকে ফেলার জন্য ধরো তোমাদের যখন মেয়েদের যখন সাধভক্ষণ হয় সাধভক্ষণের সময় যদি এটা ইউরোপে হয় তারা বলে বেবি শাওয়ার তার মধ্যে একটা ব্লু কালারের কিছু বা একটা পিঙ্ক কালারের কিছু এই সমস্ত জিনিসপত্র নিয়ে আসা যাওয়া করে বা তারা আশীর্বাদ করে তুমি শতপুত্রের বা শতপুত্রী হয়তো বলে না শতপুত্রের জননী হও এরকম করে একটা মিথ চলতে থাকে কিন্তু সেই মিথগুলো তো মিথ্যে একটা মানুষ জন্মাবে একটা নারী বা পুরুষ তো জন্মাচ্ছে না এবার নারী পুরুষ জন্মানোটা কে দেগে দিচ্ছে সেটা কিন্তু সমাজ নারী বা পুরুষের কনসেপ্ট এখানে একটা যৌনতার সঙ্গে সংশ্লিষ্ট কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের সমাজ যৌনতাকে পছন্দ করে না মুখে অন্তত সেটা বলে যে আমরা এই বিষয়টাকে বলবো না এই বিষয়টাকে একদমই চুপি চুপি ওই রাগ ঢাক করে আমরা রেখে দেব কিন্তু আমরা সবকিছুর মধ্যে যৌনতার অনুষঙ্গগুলো টেনে আনবো যখন একটি মানুষ জন্মাচ্ছে তখন প্রথমেই দেখা হচ্ছে হ্যাঁ গো সে ছেলে না মেয়ে তোমার কি হয়েছে ছেলে না মেয়ে এইটা যখন বলছে তাহলে যে মানুষগুলো সেই রকম ভাবে পার্টিকুলারলি কোনো জেন্ডার এখানে আমি বলছি লিঙ্গর বাংলাটা লিঙ্গ যে শব্দটা সেটার ইংরাজিটা না ভীষণ গোলানো সেটাকে সেক্স আর জেন্ডার এই দুটোর মধ্যে দিয়ে গুলিয়ে দেওয়া হয়েছে সেই কারণে আমি হ্যাঁ আমার মনে হয় যে আমরা বাংলা ইংরেজি দুটো করে বলি তাহলে লোকের মধ্যে সেই সুবিধাটা হবে বুঝতে গেলে আমরা যখন তাকে জেন্ডার আইডেন্টিফিকেশনের মধ্যে ফেলছি আমরা কিন্তু তার বায়োলজিক্যাল সেক্সটাকে একটা ধারণা করে নিয়ে তার একটা জেন্ডার নাম দিচ্ছি সেটার ক্ষেত্রে আমি এখানে আবার বলবো এটা জিনের একটা বড় ভূমিকা আছে যৌনাঙ্গের ভূমিকা আছে ইত্যাদি ইত্যাদি এবার ঘটনাটা হচ্ছে আমার যৌনাঙ্গ কি আমার যৌন আচরণ কি সেটা সমাজ আমাদের জন্মের শুরু থেকেই যেন একটা স্ট্যাম্প দিয়ে দেগে দিচ্ছে এটা দেখে মনে হয় না ওই স্কটল্যান্ডের মাঠে যে ভেড়াগুলো চড়ে তাদের গায়ে একটা করে দগদগে দাগ দিয়ে দেওয়া হয় এ আমার মালিকানাধীন আমাদের ক্ষেত্রেও তাই হয় জেন্ডার বা লিঙ্গ নির্ধারক যে শব্দগুলো নারী বা পুরুষ সেটা তৈরি করা হয়েছে একটি বিশেষ রকমের যৌন আচরণকে মাথায় রেখে আর সেই যখন যৌন আচরণটাকে সেই ছকের মধ্যে দিয়ে সেই মানুষটি যেতে
চাইছে না, সে অন্যভাবে চাইছে, সে হয়তো চাইছেও না, কিন্তু তাকে আমরা সে জোর করে সেই গর্তটার মধ্যে দিয়ে ঢুকিয়ে ওই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের একটা বিদঘুটে জায়গায় নিয়ে যাচ্ছি, যেখানে সে হয়তো ফিল করছে না খুব স্বাভাবিক, কিন্তু তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না, না তুমি এখানে স্বাভাবিক হও, তুমি সেই তাসের দেশে হরতন বা ইস্কাবনের মতো হও, তুমি ঘাড় ঘুরিও না, ঘাড় ঘোরালেই তখন মহা বিপদ। ফলে এই যেটা বললো, my biggest take from his statement was that আমরা কনফাইন করবো কেন নিজেকে কোনো একটা পার্টিকুলার জেন্ডার আইডেন্টিটির মধ্যে। আমার মধ্যে তো দুটো সত্তাই একইভাবে বিচরণ করতে পারে, বা যদি নাও করে সেটাও ঠিক আছে। হ্যাঁ, আমরা তো করি না, আমাদের তো করানো হয়। এবার যেটা সমস্যাটা হয় আর কি, যেটা হয়তো কোয়েলো আরো ভালো বলতে পারবে আমি বিশ্বাস করি, আর পার্থতা মনস্তাত্ত্বিক জায়গা থেকে বিশ্লেষণ করতে পারবে। আমার মনে হয় যে সমাজের এই যে আইডেন্টিফিকেশন মার্কটা যে দিয়ে দিচ্ছে, এইটার সঙ্গে আরেকটা প্রবলেমেটিক জিনিস তৈরি করছে, যে তোমাকে একটা বিষয়ের দ্বারা চিহ্নিত করা হলো, কিন্তু কখনোই তুমি সেই বিষয়ে কথা বলতে পারবে না। মানে তোমার কোনো রকমের সেই থাকবে না যেখানে তুমি কোনটা পছন্দ করছো, যে পছন্দগুলোর ভিত্তিতে কিন্তু তুমি নির্ধারিত, কিন্তু তোমার কোনো জায়গা নেই সেখানে। এটা ঠিক সেই রকম ভাবে মানুষকে একটা খাঁচায় করে রাখার মতো, যে তোমাকে সার্কাসে দেখানো হবে, কিন্তু সেখানে তোমার চোখে জলটি দেখানো হলে চলবে না, তুমি সার্কাসে দ্রষ্টব্য, কিন্তু এই দাঁত বার করা হাসি মুখ অবস্থাতেই। এবার এই ঘটনাটার প্রেক্ষিতে আমি বলছি, রিয়াদি তুমি চিন্তা করো, তুমি মেয়ে হিসেবে কি সেটা পাওনি? তুমিও তো পেয়েছো। কারণ আমাদের সমাজটাকে এইভাবেই তৈরি করা হয়েছে প্রথম দিন থেকে, আমি যদি বলতে পারি, যেখানে একটি বিশেষ রকমের প্রাণী যাদেরকে সমাজের মাধ্যমে পুরুষ বলে চিহ্নিত করা হয়েছে, তারা ডমিনেটিং হবে। এবার এই ডমিনেট করতে গেলে একটা পক্ষ ডমিনেটিং হলে আরেকটা পক্ষ তো সাপ্রেসড হতেই হবে। সেই সাপ্রেশনের জায়গায় চলে গেছে সেই মানুষগুলো যাদের ভূমিকা হয়তো হওয়া উচিত ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাদেরকে আমরা নারী বলে ডাকতে পারি। এবার কোনো ক্ষেত্রে সেই তুলনামূলকভাবে চিহ্নিতকৃত পুরুষরা সেই চিহ্নিতকৃত নারীদের প্রথম থেকেই নেতৃত্বের জায়গায় মানতে না পেরে তাদের সঙ্গে একটা খারাপ শব্দবাচক শব্দ জুড়ে দিয়েছে, যে তারা দুর্বল। এবার সেখানেই যে এই নির্ধারিত পুরুষ সম্প্রদায়ের কোনো মানুষ সেই তুলনামূলকভাবে দুর্বল নামে অভিহিত নারীদের মতো কোনো আচরণ করবে, তখন সে হবে আরো অপরাধী, যে সে প্রিভিলেজড ওয়েতে জন্মগ্রহণ করেও সে একটা দুর্বল প্রাণীর মতো আচরণ করছে। অ্যাকচুয়ালি সেটা আসছে ওইখান থেকে, যে সমাজ ভাবে নারী মানেই দুর্বল। কিন্তু আমি একটা পুরুষকে একটু অনুরোধ করে দেখবো, একটু ভাই লেবার পেইনটা সহ্য করে দেখো তো, তখন বুঝবে যে নারী জাতি দুর্বল কিনা। আর শুভম, তোমাকে বলতে চাই, তোমার দিদি সোনা কিন্তু দেখছে, সোমা ঘোষ। সোমা, তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি শুভমের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছো। এবার আমি একটু কোয়েলের কাছে যাই। কোয়েল, তোমার কি মত, তুমি একটু বলো। শুভম পুরোটাই খুব সুন্দর করে বলেছে। তো আমি শুধু একটাই আমার যে মনে হয় যে এই মানে আমাদের পুরো সোসাইটিটা একটা নর্মেটিভ সোসাইটি, হ্যাঁ, মানে একটা বাধা ধরা একটা গতানুগতিক ধাঁচে চলে আর কি। তো আমি বলবো যে সবকিছুই যে মানে গঠন করা হয়েছে, যে স্ট্রাকচারটা আমরা ফলো করি, এটার কিছু বেনিফিশিয়ারি থাকে। তো আমি যদি সেই অর্থে বলতে চাই, মানে আমরা সবাই কিছু না কিছু ভাবে উই আর অল মানে oppressed by the overall patriarchal system. তো এবার মানে মার্জিনালাইজেশনটা তো নানা, whether a homosexual or straight, রাইট, তো মানে বিভিন্ন মার্জিনালাইজড কমিউনিটিজ। হ্যাঁ, এবার তো সেখানে মানে সেক্সুয়ালিটির কথা বলতে গেলে এই সিস হেট মানে হিসেবে যারা নিজেদের আইডেন্টিফাই করে, বা আমরা শুভম যেরকম বললো, মানে জন্মের মানে সাথে সাথেই আমরা যে স্ট্যাম্প করে দিচ্ছি যে তোমার জেনিটালিয়া দেখে তোমাকে মানে তোমার সেক্সটা আমি আইডেন্টিফাই করে দিচ্ছি, অ্যান্ড দেন মানে তুমি ইউর সাপোজ টু ফলো আ ডিফাইন্ড সেট অফ অ্যাট্রিবিউটস, তুমি সেভাবেই তুমি বড় হবে। মানে অ্যাসোসিয়েশন গুলো সেভাবেই তৈরি হচ্ছে যে মেয়েদের পছন্দটা এটাই হতে পারে আর ছেলেদের পছন্দটা এটাই হতে পারে, আর এটার বাইরে যারাই মানে একটুখানি এক্সপ্লোর করতে চাইবে তো তারাই আর কি দে উইল বি ফ্রাউন্ড আপন, অ্যান্ড দেন
সেটা আনফরচুনেটলি আমাদের স্কুলিং সিস্টেমেও ঢুকে গেছে। তো আমরা মানে বাড়ির মধ্যে মানে ছোটবেলা বাড়ির বাইরে অনেকটা সময় স্কুলে কাটাই, তো সেখানে যদি মানে এই জিনিসগুলোকে আমরা যেখান থেকে মানে যাদের থেকে একটা পজিটিভ গাইডেন্স পেতে পারি, সেখানেও আমরা মানে আমরা রিবিউকড হচ্ছি, বা আমাদের ওখানে কোনো যেটা অ্যাশো বললো মানে কোনো সেফ স্পেস নেই। তো আইদার মানে আমি যদি কিছু ভাবে একটু অন্য কিছু নিজেকে এক্সপ্রেস করতে চাই, কিছু ভাবে, সেই এক্সপ্রেশনটা ক্যান বি ইন দ্য ফর্ম অফ ডান্স, ইন দ্য ফর্ম অফ পোয়েট্রি, তো সেটা আই ক্যানট বি অনেস্ট এন্ড অথেন্টিক, মানে মানে একদম ছোটবেলা থেকেই সেই বলে না মানে নিপ ইন দ্য বাড, মানে ছোটবেলা থেকে সেটাকে সাপ্রেস করে দেওয়া হচ্ছে। তো এবার ব্যাপার হচ্ছে যে আরেকটা যেটা মানে বড় জিনিস, সেটা হচ্ছে যে এই যে রেপ্রেজেন্টেশনটা আমরা সবসময় বলতে থাকি, তো আমাদের তো ছোটবেলায় গাইডেন্সটা খুব দরকার হয়, তো মানে কেউ একটা দেখিয়ে দেওয়ার মানুষ চাই, মানে দরকার হয় আর কি। তো আমরা নিজেরা খুঁজে নিয়ে যে আচ্ছা ঠিক আছে এই জিনিসটার সাথে আমরা অ্যাসোসিয়েট করতে পছন্দ করছি, আর আমি মানে এটার সাথে আমার একটা মিল বা একটা মানে একটা সামঞ্জস্য পাচ্ছি, তো আমি হয়তো এটা, বা আমি কোয়েশ্চেনিং, আমি ক্রিটিক্যাল থিঙ্কিং, এই জায়গাটা তো একদম নেই। তো সেখানে আমি যদি কনস্ট্যান্ট একটা মানে আন্ডার দ্য ফিয়ার অফ পেনালাইজেশন থাকি, যে হ্যাঁ ঠিক আছে এটা হলে আমার শাস্তি হবে, তো আমি কখনোই আর কি ওই জায়গাটা আমার পুরো আর কি মানে দাবিয়ে দেওয়া হয়, একদমই থাকে না। তো এবার মানে কিছু মানুষ মানে আমরা যারা আর কি একটু মানে আই উড সে মানে ইন মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি বাড়িতে অতটা কখনোই আর কি মানে সাপ্রেশন বাড়িতে আমার সেরকম অর্থে আসেনি। তো স্কুলে যেটা হয় সেটা হচ্ছে খুব ছোটবেলা থেকে স্কুলে একটা যেহেতু মানে আমি জানি না আমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা আমার মধ্যে কিছু হয়তো মানে আমি আই ডোন্ট লাইক দ্য ওয়ার্ড ম্যাসকিউলিন, বাট যেটা আমরা সচরাচর ম্যাসকিউলিন ট্রেটস বলে থাকি, যে হ্যাঁ একটু বেশি চঞ্চল, একটু দৌড়াদৌড়ি, খেলা পছন্দ করে, বসে থাকতে পছন্দ করে না, চুল ছোট, তো এই ধরনের একটা ধাঁচে ফেলে দিয়ে তো মানে আমরা বলে দিই আচ্ছা ঠিক আছে শি হ্যাজ মোর ম্যাসকিউলিন ট্রেটস। তো এটার জন্য কি হয় মানে এখানে মানে প্যানেলিস্টদের আমি জানি না মানে আই এম টেকিং দ্য লিবার্টি টু সে দ্যাট ইন আ লট অফ গার্লস স্কুলস যেটা হয় সেটা হচ্ছে ওই আইডেন্টিফিকেশনটা কি হয় ছোটবেলা থেকেই তৈরি হয়ে যায়, আচ্ছা ঠিক আছে এ একটু বয়স, হ্যাঁ, বা এ একটা খুব একটা শব্দ খুব প্রচলিত ছিল টম বয়। তো সেখানে কি হয় এবার অনেকে মানে ওই একটা মানে সেন্সেশনালাইজ করার জন্য আর কি মানে লট অফ ইউ গেট এ লট অফ ফলোয়ার্স, মানে এখন তার মধ্যে কিছু ফলোয়ার্স থাকে বাচ্চারা যারা হয়তো মানে আমার মধ্যে হয়তো কিছু সামঞ্জস্য দেখেছে, যারা সেটা নিজেরা এক্সপ্লোর করতে চায়, সো দে গট মেবি সামহাউ দে কানেক্টেড উইথ মি। তো এইটার জন্য কি হয় মানে অনেক টিচারের আমি মানে চোখে পড়ে যাই ওই সময়টা, এবং আনফর্চুনেটলি অ্যাগেন মানে আমাদের টিচার মানে দে ওয়ার মোর ইন্টারেস্টেড ইন এইসব জিনিসে আর কি সময় নষ্ট করা, যে এর কজন বন্ধু এ কার সাথে হ্যাং আউট করছে, রাদার দ্যান মানে কাউকে একটা মানে টু টেক দেম আন্ডার দেয়ার উইংস আর বোঝানো যে আচ্ছা ঠিক আছে মানে আর ইউ ফেসিং এনি ডিফিকাল্টি, বা তোমার যদি কারোর মানে ক্ষণিকের জন্যও হলেও পড়াশোনা থেকে মনটা সরে যায় বিকজ দে আর হ্যাভিং আ হার্ড টাইম ডিলিং উইথ সাচ থিংস, তো তাকে বোঝানো বা আলাদা করে একটা কাউন্সিলিং করা, এগুলো তো ওই সময় এখনো নেই সেই অর্থে, বা ওই সময় একদমই ছিল না মানে আজ থেকে 15 বছর আগে। তো ওইটা আমি সেটাতে কি হয় যাচ্ছিলাম কোয়েল তোমাকে, যে ইন্ডিয়াতে কি স্কুলে এখনো মানে বিশেষভাবে LGBTQ সম্বন্ধে কিছু পড়াশোনা হয় না? ইংল্যান্ডে কিন্তু হয়, আমি একেবারেই নেই, প্রচন্ড হচ্ছে, এবং ওখানে মানে ইভেন সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি হওয়ার পর স্পেশাল বাথরুমও হয়েছে, হয়েছে, মানে স্কুল ভীষণ ভাবে সাপোর্টিভ। তো ইন্ডিয়াতে একদমই নেই বলছে এখনো। এবার ব্যাপার হচ্ছে আমি সবসময় মানে আমি তো কখনো মানে মেইন স্ট্রিম কোম্পানিজে কাজ করিনি, তো আমিও সেটা দেখে এসেছি মানে আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তো সেম স্পাউস যাদের থাকে সেম সেক্স স্পাউস তাদের জন্য ইন্স্যুরেন্স, অ্যান্ড দেন যেটা তুমি বললে মানে এইসব ব্যবস্থা আছে, কিন্তু আমি অফিসের বাইরে যে স্পেসটা আমার, যেটা আমি মানে আমি এক্সপোজ টু মানে দ্য wrath অফ মানে কমন পাবলিক, যেখানে people frown upon this idea. আমি কদিন আগে শুনলাম এখানে একটা স্কুল আছে কমলা গার্লস স্কুল, যেখানে একটি মেয়ে মানে তার বান্ধবীকে আর কি কিছু লিখেছিল মানে মনের কথা একটা চিঠিতে, তো
তাকে সাসপেন্ড করা হয়, আর আমি ঠিক ফলো আপ করিনি, হয়তো শি ওয়াজ অলসো রাস্ট্রিকেটেড। তো এই যে এই জিনিসটা, এবং মানে এটা করে টিচাররা একসাথে এসে, একটা মানে গোষ্ঠীবদ্ধ হয়ে কিছু টিচার একসাথে এসে এটা করে। তো এই যে এটা তো মানে চূড়ান্ত একটা মানে খারাপ জিনিস, মানে যারা আর কি, হ্যাঁ পারসিকিউশন, মানে একটা বাচ্চার মানে মানে এই যে ট্রমাটাও পেলো জীবনে, অ্যান্ড টু হ্যাভ দ্যাট কামিং টু লাইমলাইট, মানে সবাই জানাজানি হলো। তো আমি জানি না মানে সেই মেয়েটির আজকে মানে সে তার কি অবস্থা, বা মানে হোয়াট ইজ শি ফেসিং ইন রিয়েল লাইফ, বাট ইট ইজ মানে এই এক্সাম্পলস মানে 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 চারিদিকে, মানে এরকম উদাহরণ তো আমি দিয়ে শেষ করতে পারবো না। তো এই জিনিসগুলো আমার মানবী তবে হ্যাঁ আমি একটু যদি ইন্টারাপ্ট করি, বাচ্চাকে স্কুলে টিচাররা বলছে বড় হয়েও নিস্তার নেই। মানবী বন্দ্যোপাধ্যায়ের কেসটা তো জানো, ওনাকে তো প্রিন্সিপাল হিসেবে রিজাইনই করে দিতে হলো, যেহেতু উনি ট্রান্সজেন্ডার। একদমই। বা আরেকজনও আছে যিনি টিচার, তাকেও তো বিভৎস সব কোয়েশ্চেন করেছে লোকে, যিনি আর কি মানে সেটাই। আর এগুলো মানে ভীষণই মানে আনকমফোর্টেবল। আমার কিছু মানে কিছু অবভিয়াসলি কমিউনিটির মাধ্যমে কিছু মানুষের সাথে পরিচয় আছে যারা আর কি তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, আর আমরা ভাবতেও পারবো না মানে তাদের কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। সো মানে অ্যাবসলিউটলি আই থিঙ্ক মানে খুবই আমি শব্দটা খুঁজে পাচ্ছি না, মানে ভীষণই ডিহিউম্যানাইজিং আর কি এই এক্সপিরিয়েন্সটা। এটা নো ওয়ান শুড গো থ্রু ইট। তো হ্যাঁ মানে আমি এটাই বলবো। আচ্ছা, আর তোমার, আমি স্কুলের ব্যাপারে তোমার জিজ্ঞেস করছিলাম, তো স্কুলে তোমার রিয়েলাইজেশন আর ডিসক্লোজারটা মানে কি কখন হয়? তো হ্যাঁ, তো ওই যে আমি বললাম না, মানে ছোটবেলা থেকে ওই একটা মানে আমি জানতাম না কেন মানে মানে আমার থেকে জুনিয়র্স বা কিছু সিনিয়র্স মানে দে ওয়ার কাইন্ড অফ ওই একটা ভালো লাগা, একটা মানে কিছু মানুষ এসে বলা যে চিঠি, মানে এগুলো তখন খুব মিষ্টি লাগতো, তখন এত জিজ্ঞেস করিনি কেন এগুলো হচ্ছে। তো চিঠিপত্র লেখা, বা তখন একটা কনসেপ্ট ছিল স্ল্যাম বুকের, সবাই ওই স্ল্যাম বুক ফিল আপ করাতাম, তো তখন তাদের কিছু মনের কথা লিখে দেওয়া। তো এগুলো যখন আমার মানে আমি পড়তে শুরু করলাম ওই 14-15 বছর বয়স, তখন একদম স্কুলের মানে স্কুল লিভিং ইয়ার্স আর কি, লাস্ট 3-4 ইয়ার্স অফ মাই স্কুল। তো তখন ওই একটা ভীষণ মাতামাতি, আমাদের স্কুলে একটা কনসেপ্ট ছিল সবাই আর কি ওই মানে কিছু নির্দিষ্ট মানে মানুষ, তাদের আর কি একটা মানে ফ্যান ফলোইং, তো এরকম অনেক ব্যাপার ছিল। এবার এইগুলোতে আমার মনে হলো যে আচ্ছা এটা কেন হচ্ছে, মানে এই মানুষগুলো মানে মানে এটা স্কুলের কথা বলছি আমি। আর স্কুলের বাইরে যেটা হতো সেটা মানে আমি বলবো আই ওয়াজ ভেরি ফরচুনেট যে আমি যখন মানে সিলভার স্ক্রিনে আমরা বলি না মানে যে এই মানে কাকে দেখছি আর নিজেকে কিভাবে অ্যাসোসিয়েট করছি, তো আমি কখনো সেই অর্থে মানে একটা টিপিক্যাল হিন্দি বা বাংলা সিনেমাতে একজন নায়ক নায়িকা, তো সেখানে কখনো নায়িকার সাথে নিজেকে অ্যাসোসিয়েট করতে পারতাম। তো সবসময় মানে মনে হতো যে না মানে এটা আর কি একটা ভীষণই মানে আমি কখন আই ক্যানট ফিট ইন টু দ্যাট টিপিক্যাল নায়িকা রোল, যেটা ওই যেটা বললাম মানে প্রি ডিফাইন্ড অ্যাট্রিবিউট সেট, মানে এইটাই করতে হবে। বা যখন স্কুলে কোনো ড্রামা, স্ট্রেট মহিলারও হয়, মানে আমরা মাঝে মাঝে অনেক নায়িকার অনেক নাকামির সঙ্গে মানিয়ে নিতে পারি না না ঠিকই। আর মানে ওই স্কুলে ডান্স ড্রামা বা কোনো পারফরমেন্স, তখন যখন পারফর্ম করতে বলা হচ্ছে, তো আমাকে কেউ হয়তো বললো যে আচ্ছা তুই এটা করবি, তো আমি তখন বললাম না না আমি এই মানে এই ফেমিনিন রোলটা আমি আই এম নট কমফোর্টেবল ডুইং, সো আই উড রাদার মানে আমি এই 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 ডাকাতের রোলটা আমি করব। বা পেছন দিয়ে কেউ একজন মানে মানে কোনো একজন পুরুষ মানে নাচতে নাচতে চলে গেল, সো আই উড রাদার টেক দ্যাট আপ। মানে ওটা যদিও মানে আমার মানে টাইম অন দ্য স্টেজ যদিও মানে মিনিমালও হয়ে যায়, মানে আই উড রাদার ডু দ্যাট। তো এই ধরনের জিনিসগুলো যখন কনস্ট্যান্টলি আসছে নিজের মধ্যে, তখন আর কি বুঝতে পারলাম যে না মানে আমি ওই যে একটা ওই ছক তার বাইরে অবভিয়াসলি। এবং স্কুলে যেটা হয় সেটা হচ্ছে মানে কলকাতার স্কুল তো মানে খুব কম সময় পাওয়া যায় পড়াশোনার বাইরে, পড়াশোনাটা না পেলে আর কি তখন আবার অন্য রকম সমস্যা। তো সেটা খুব একটা সময় আনফর্চুনেটলি তখন এত। হ্যাঁ এবার শোনা যাচ্ছে? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, তো ওই সময় তো অনলাইন রিসোর্সেস খুব কম ছিল, তো আমি বলবো মানে এই জেনারেশন ইজ ভেরি ফরচুনেট টু হ্যাভ
মানে দ্যাট মানে অনলাইন রিসোর্সেস, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, নানান রকম মাধ্যম, তো সেখানে এত পাবলিশড আর্টিকেলস বা অনেক মানে ছোট শর্ট মুভি, শর্ট ফিল্মস, তাছাড়া এখন জায়গায় জায়গায় ইভেন ইন ইন্ডিয়া মানে উই হ্যাভ অল দিস ফিল্ম ফেস্টিভ্যালস মানে ডেডিকেটেড টু দ্য LGBTQ কমিউনিটি। তো এইখান থেকে মানুষের এখন মানে অ্যাডোলেসেন্স যে সময়টা আমরা খুব স্ট্রাগল করি এসব নিয়ে, ওটা হ্যাজ বিকাম মানে ইজিয়ার অ্যাটলিস্ট ফর দ্য প্রিভিলেজড পিপল, মানে যারা এগুলো অ্যাক্সেস করতে পারে। মানে আমি একদমই আজকে মানে হয়তো আমাদের অত সময়ই নেই যে কথা বলার অ্যাবাউট পিপল হু ক্যানট অ্যাক্সেস দিস রিসোর্সেস, কিন্তু যেই মানুষগুলো অ্যাক্সেস করতে পারে তাদের স্পেস অনেকটা এখন মানে অ্যাশ যেরকম বললো there is always helping। আচ্ছা, আমরা যখন শোয়ের শেষের দিকে যখন অ্যাডভাইসের সেকশনে আসবো, তখন তুমি একটু তাদের বলো যে মানুষরা অ্যাক্সেস করতে পারে না এই অনলাইন প্রিভিলেজেস, বা যাদের চারিদিকে সেরকম সোসাইটি নেই, মানে ধরো তুমি সাবারবান টাউন বা ইভেন গ্রামে, তাদের জন্য যদি তোমার কিছু উপদেশ থাকে সেটা তুমি বলো। একটা কোয়েশ্চেন এসেছিল যে যাদের বাবা মারা খুব একটা হ্যাপিলি অ্যাকসেপ্ট করে না, মানে একটা ড্রামাটিক রিয়াকশন হয়, সেই ধরনের ছেলে মেয়েদের কি কি করা উচিত? আমার মনে হয় অ্যাশ অনেকটাই উত্তর দিয়ে দিয়েছে যে তুমি তো তোমার বাবা মাকে সবচেয়ে বেশি চিনবে, সো ওয়েট ফর দ্য রাইট মোমেন্ট, maybe wait to be liberated, not stay under their wings before you emancipated emancipated rather। আচ্ছা পার্থদা, আপনাকে আচ্ছা সরি তোমাকে আমি জিজ্ঞেস করি, ওই ডিনায়াল ব্যাপারটা, এটা তো মানে এটা তো খুব নর্মাল এন্ড খুব ন্যাচারাল না? সাইকোলজিস্ট হিসেবে তোমার কি বক্তব্য হবে যারা এই ডিনায়াল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে? খুবই ভালো প্রশ্ন। তার আগে একটু আরেকটা ইয়ে করে দিই, ক্লারিফিকেশন, যে আমি ট্রেনিং ওয়াইজ মেডিকেল ডক্টর, তারপর আমি সাইকিয়াট্রিতে পোস্ট গ্রাজুয়েশন করে কনসালটেন্ট হয়েছি। সাইকোলজি অ্যাজ এ সাবজেক্ট আমরা পড়তেই হয় প্র্যাকটিস করার জন্য। সো আই এম কামিং ফ্রম এ স্লাইটলি ডিফারেন্ট পার্সপেক্টিভ ফ্রম দি psychologists and therapists. So I'm a medical doctor who also does these things. Denial ব্যাপারটা দেখো, ডিনায়াল ব্যাপারটার আগে অ্যাকসেপ্টেন্স নিজের মধ্যে অ্যাটলিস্ট খানিকটা তো আসতেই হবে, নয়তো কাকে আমি ডিনাই করব। সো দ্যাট বিকামস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এই ক্ষেত্রে আমি একটা জিনিস আমার সব অডিয়েন্সের সঙ্গে শেয়ার করতে চাইবো, সেটা হলো যে কোন সময় রিয়েলাইজেশনটা হচ্ছে, সেই সময় আমার আদারওয়াইজ মেন্টাল গ্রোথ অ্যান্ড ম্যাচিউরিটি কিরকম, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেননা আমরা সবাই ধীরে ধীরে আইডেন্টিটি নিজেদের তৈরি করি অ্যাজ উই গ্রো অ্যালং। প্রি পিউবার্টিতে খানিকটা হয়, পিউবার্টাল সময় আরো খানিকটা হয়, পোস্ট পিউবার্টি খানিকটা হবে, এটা চলতে থাকে। What happens is the sexual identity is also part of the larger identity. I as a person, gender or sexual orientation is a part of that. কথা হলো কিছু ক্ষেত্রে এটা quite clear cut comes out to the person concerned. Their own realization becomes fairly clear, fairly crystallized. For somebody else might be a slow development. For somebody, for a third person, it might be that they are struggling with the clarity in their overall personality, and sexual area, lack of clarity may be a part of that. So এই সবগুলোকে আমাদের মাথার মধ্যে রাখতে হবে, এবং একটা মানুষ যখন দেখছে যে তার ওরিয়েন্টেশন, সোসাইটাল ওরিয়েন্টেশন কি প্রেসক্রাইবড জেন্ডার রোলের সঙ্গে মিলছে না, তখন তার ডিসোনেন্স হবে, তখন তার ডিনায়াল হবে, এটা খুব স্বাভাবিক। মুশকিল হচ্ছে যে ইফ দি টেন্ডেন্সি ইজ the strong tendency, as most people with strong gender orientations will say, তারা সেটা কাটিয়ে ওঠে, সেটা খুব বেশি দিন থাকে না। যদি পার্সোনালিটি আদারওয়াইজ ইন আদার এরিয়াস কনসলিডেটেড হয়, ক্লিয়ার হয়, if they are going slowly from being a child to an adolescent to an adult, তাহলে এই জিনিসগুলো ধীরে ধীরে they start falling in place. আর এই স্পেসের ব্যাপারটা আর সাপোর্টের ব্যাপারটা, এটা মানে এই পুরো এরিয়া জুড়ে। and why this area alone? any kind of subjugation, exploitation, persecution যখন আমরা বলবো, তখন কিন্তু এই জিনিসগুলো সব সময়ই
central of paramount importance থাকবে যে who are on your side, who is watching your back, whom you can confide in, whom can you trust. তো এই জিনিসগুলো লার্জার ইস্যুস অফ ডেভেলপমেন্ট অফ এ পারসন, সেইগুলো আমরা ওভার এমফাসাইজ কখনোই করতে পারবো না। পেরেন্টস আছে, টিচার্স আছে, আদার পিপল আছে, সো সেই সেফটিটা বোঝা খুব দরকার। এই যেমন এপিএতে কাজ করার সময় এনএইচএস এর এই ব্যাজ, তো এনএইচএস এর ব্যাজের সঙ্গে স্পেশাল ব্যাজ আমরা পেয়েছি যারা আমরা এলজিবিটিকিউ ইস্যুস গুলো নিয়ে আমরা ক্লিয়ার, আমরা অ্যাকসেপ্টিং, আমরা নন জাজমেন্টাল, আমরা নন থ্রেটেনিং। সো এনিবডি হুজ অফিস হ্যাজ এ পোস্টার of the rainbow colors or who carries a badge, it's a message given out, loud and clear message to LGBTQ community or their carers or their families, that this is a person who is aware. He may not be an expert in all the issues that you want to raise or all the problems that you are suffering from, but this is a safe space, this is a safe person. And that kind of thing, I think we should again encourage more and more people to take notice of and make use of. শুধু ডাক্তার নয়, শুধু স্পেশালিস্ট নয়, but anybody, all kinds of people who are working with people and particularly with young people. I really cannot overemphasize this, particularly youth workers. সব সময় just commitment, just say that I am there to listen to your problems. That's it. That is about it. Thank you, Partha. শুভম, আমার তোমার কাছে দুটো প্রশ্ন এবার। প্রথমত, আমরা এই প্রোগ্রামটা ইংলিশে করার চিন্তা করেছিলাম, কিন্তু তুমি আমাদের মাইন্ড চেঞ্জ করে বলে না এটা বাংলায় হবে। তো কেন, তোমার তার পেছনে কি ভাবনা ছিল সেটা তুমি একটু বলো। আর দ্বিতীয়ত, আজকে একটা পোস্ট দিয়েছিলাম আমি IBUK তে, যে হোমোসেক্সুয়াল, লেসবিয়ান বা ট্রান্সজেন্ডার, ট্রান্সসেক্সুয়াল এগুলোর বাংলা শব্দ আমরা অনেকেই, আমি তো জানতাম না, অনেকেই জানি না, বা জানলেও আমরা ইউজ করতে একটু কুণ্ঠাবোধ করি। মনে হয় যে মা নট রিয়েলি অ্যাকসেপ্টেড, ইটস ইজ আনকুল, অর মেবি একটু অশ্লীল লাগে বলতে, বা বাবা মার সামনে আমি হয়তো গিয়ে বলে দিলাম, কিন্তু বাবা মার সামনে হয়তো আমি রূপান্তরকামী বা সমকামী বললে যেন মানে পৃথিবী রসাতলে যাবে। তো একজন প্রশ্ন করেছেন যে কেন সেটা বাংলায় কেন বলতে হবে, ইংলিশে তো অ্যাকসেপ্টেড, ইংলিশে তো আমরা চেয়ার টেবিল বলি, আমরা তো অন্য কিছু বলি না বাংলায়, তো এগুলো আমরা ইংলিশে বললে ক্ষতি কি? তো তুমি যদি তোমার মতো সুন্দর করে একটু বুঝিয়ে দাও যে আমরা কি মানে অ্যাচিভ করতে চাইছি এগুলোকে বাংলায় বলে, এটা পেছনেও তো একটা কারণ ছিল। আচ্ছা, আমি চেয়ার টেবিলের কথা শুনেই বললাম, আমরা চেয়ার টেবিল ইংরেজিতে বলি বলেই হয়তো আমরা পুজোটা চেয়ার টেবিলে বসে করি না, মাটিতে আসন পেতে বসে করি। তার কারণ আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি ওটা আমাদের বলে। এই ভাষাটার সমস্যাটা হবে তখনই যখন সেটাকে মানুষ দূরে সরিয়ে রাখবে। আইসক্রিম ভালো, কিন্তু হিমননি বলে কেউ খায় না, আইসক্রিম বলেই খায় বলেই শেষ পাতে একটু রসগোল্লা না হলে মনটা ভরছে না, এই কথাটা শোনা যায়। এই যে আমরা তোমরা এই বিষয়গুলো ভাষার সঙ্গে সংশ্লিষ্ট, যদি আমি এই ভাষাগুলোর বাংলাটা না জানি, তাহলে আমাদের মতো মানুষ যারা গে, লেসবিয়ান এটসেট্রা, যেগুলো ইংরাজি শব্দ থেকে এসেছে বলে চিহ্নিত, আমরা সবসময় দূরে থাকবো। ফলে এলজিবিটিটা সবসময় একটা ইংলিশ অ্যালফাবেটিক্যাল কমিউনিটি বলে পরিচিত হবে। তারা যে আমাদের চারপাশ থেকে উঠে আসা মানুষ, সেই চিহ্নিতকরণটাই হবে না। আমরা সবসময় থাকবো দূরের তারা হয়ে, যেটা দেখা যায় কিন্তু বাড়িতে আনা যাবে না। সেক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, কোনো মানুষই এলজিবিটি বা কিছু, সেটা সমাজের বাইরে কেউ নয়। সমাজ তাদের অ্যাকসেপ্ট করুক আর না করুক, আমরা সমাজেরই একটা অংশ, এবং সমাজের অংশ ছিলাম একদম সৃষ্টির আদিকাল থেকেই। কারণ যদি অনেকে বলে যে যৌনতার যে নর্মাল আচরণগুলো যারা করছে না তারাই এই সমস্ত সম্প্রদায়ভুক্ত বলে ধরা যায়, তাহলে তাকে তো সবচেয়ে আগে প্রশ্ন করতে হবে যে সমাজের স্বাভাবিক যৌনতা বলতে কোনটা বোঝো? তার মানে তো স্বাভাবিক যৌনতা বলতে তুমি যদি শুধু সন্তান উৎপাদনটাকেই ধরো, তাহলে তো সবাই পাপী,
যে সন্তান উৎপাদন ছাড়া যারা যৌনতা করে, হ্যাঁ, সেক্ষেত্রে হস্তমৈথুনের তো মানে সাংঘাতিক রকমের একটা অপরাধ বোধ রয়েছে, এবং সেটা হয়, সেটা ভীষণভাবে হয় আমাদের জীবনে, সেটা সেটা আমরা দেখেছি। এবার যেটা সমস্যাটা আমার মনে হয় যে এই যে শব্দগুলোর সঙ্গে আমরা পরিচিত নয়, তার উদাহরণটা আমি আমার জীবনে পেয়েছি। আমি যখন ওই যে রিয়েলাইজেশনটা বলা হচ্ছে, আমরা তো রিয়েলাইজ করি না আমাদের যৌনতাকে, আমাদের তো করানো হয়। ছোটবেলা থেকে আমি আমার ভাতের ছবি দেখেছি, আমাকে ধুতি পরিয়েছে, মাথায় টোপর পরিয়েছে। আমার বোনের ভাতের ছবি দেখেছি, তাকে শাড়ি পরিয়েছে, মাথায় একটা ছোট মুকুট পরিয়েছে। এই তফাৎগুলো দিয়ে তার যৌনতাকে চিহ্নিত করা হচ্ছে, ওর মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তুমি এই ফলো করবে, তুমি ওইটা ফলো করবে না, ইত্যাদি ইত্যাদি করে, কিন্তু মুখে সেটা বলবো না। না হলে ফুলসজ্জার মতো অত যৌন অনুষঙ্গ অনুষ্ঠান আমরা অত ধুমধাম করে পালন করতে পারতাম না। ফলে এই যে একটা ভণ্ডামির জায়গা রয়েছে আমাদের সমাজে, এটা কিন্তু শুধুমাত্র আমাদের বাঙালি সমাজ, হিন্দি সমাজ বা ভারতীয় সমাজ বললে হবে না। এই সমাজটা পৃথিবীর সব জায়গাতে, আমাদের জার্মানিতেই রয়েছে, এখানেও সেই সমস্ত সমস্যাগুলো। ফলে বাংলা বা আমাদের যে শব্দগুলো কাছাকাছি, সেই শব্দগুলো আমরা শুনি, সেক্ষেত্রে আচ্ছা একটু ইন্টারাপ্ট করছি, জার্মানিতে কি লোকে ডিসকাশনে LGBTQ বলে, নাকি ওদের ভাষায় কিছু আছে সেই অ্যাক্রোনিমটা ইউজ করে? হোমোসেক্সুয়ালিটিকে সেটা বলে। আমার জার্মান জ্ঞান অত্যন্ত খারাপ, মানে আমার জিভ জার্মান বলতে সাহায্য করে না আমাকে, সেটা আমি বলি। আমি আপনারা এটা দেখে নিতে পারেন, কিন্তু এদের হোমোসেক্সুয়ালিটি তার একটা জার্মান প্রতিশব্দ আছে, এবং সেটা দিয়েই তারা সবাইকে চিহ্নিত করে, আলাদা বা হোমোসেক্সুয়াল বা ডিফারেন্টলি সেক্সুয়াল ওরিয়েন্টেড, এরকম কিছু বলা হয়। যেটার সঙ্গে এলজিবিটিটা ভীষণ এখন কমন হয়ে গেছে বলে অসুবিধা নেই। আমাদের বাংলায় যেটা সমস্যাটা হয়েছে, যেহেতু মেয়ে শব্দটাই কুৎসিত, শুনে খারাপ লাগছে, তো এটা সম্বন্ধে জোক আছে। জোকটা হলো, রামবাবু খাটে ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছে, আর রামবাবু খাটে মেয়ে ছেলে নিয়ে শুয়ে আছে। দুটোর মধ্যে শুনতে মনে এক লাগছে কি? বিষয়টা এক হলেও এক লাগবে না, যে কারণে মেয়ে মানুষ কথাটা কুৎসিত, অশ্লীল। কেন? ছেলে মানুষ তো খুব ভালো, আর পুরো উল্টোটা। কিন্তু মেয়ে মানুষ হলে যেটা কুৎসিত, অশ্লীল কেন হবে? কারণ ওই যে মেয়েদের সঙ্গে খারাপের অনুষঙ্গটা দাগিয়ে দেওয়া, আর সেখানে তো আমরা দূরের মানুষ, ফলে আমরা আরো খারাপ। এবার সেই আরো খারাপটাকে তো প্রকাশ করার কোনো ভাষা আসছে না, সেই আসছে না বলেই কিছু শব্দ দিয়ে দেওয়া হয়েছে, যে শব্দগুলো খুবই খারাপ বা নৈবৃত্তিক বলা যেতে পারে। যেমন বৃহন্নলা। বৃহন্নলাটা আমি ফিজিওলজিক্যালি বৃহন্নলাটা কি সেটা আমার এখানে বলার প্রয়োজন নেই, কিন্তু বৃহন্নলা শব্দটার সঙ্গে একটি খারাপ অনুষঙ্গ জড়িয়ে আছে, যার জন্যই আমরা কোনো মানুষ সে যদি দুর্বল হয়, তাকে বলি সে নপুংসকের মতো আচরণ করছে। নপুংসক আরেকটা খারাপ শব্দ, হ্যাঁ, পুরুষত্ব কম, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কিন্তু আমি যখন ছোটবেলা থেকে বড় হচ্ছি, তখন আমার পরিচয় ছিল বৌদি, লেডিস। তারপরে আরো সমস্ত শব্দ, যেগুলো আমার সবসময় মনে হতো যে এই শব্দগুলো তো আমরা ভালোবেসে ডাকি। আমি তো বৌদিকে আমার ভালোবেসে ডাকছি, মাসিকে ভালোবেসে ডাকছি, দিদিকে ভালোবেসে ডাকছি। এই শব্দগুলো কি করে গালি হতে পারে, কি করে আমার বিদ্রুপের কারণ হতে পারে এই শব্দগুলো? এটা আমার মাথায় আসতো না। আর লেডিস শব্দটা নিয়ে তো আমার ব্যাকরণগত সমস্যা ছিল, যে আমি লেডি হতে পারি, লেডিস হলাম। এই যে একটা মানে জটিলতা, সেটা ছোটবেলা থেকে তৈরি হতে হতে আমি কোনোদিন নিজেকে পুরুষ ভাবে ভাবিনি। আমি জানতাম যে আমি পুরুষ নই, কিন্তু আমি যে কি সেই শব্দটা আমার কাছে ছিল না। কিন্তু আমি দেখছি আমি শারীরিক ভাবে আমি পুরুষতর, অনেক পুরুষের থেকে আমি অনেক বেশি পুরুষতর গুণগুলোর আমার আছে। কিন্তু তাহলে কেমন করে লোকে কিছু আচরণ দেখে, আমার গলার স্বর সাংঘাতিক ঋণ সেরকমও নয়, আমি হয়তো হাঁটি তুলনামূলক ভাবে মেয়েদের মতো, হয়তো আমার কথা বলার ভঙ্গিটা মেয়েদের মতো, কিন্তু সেইগুলোর জন্য আমি কেন হঠাৎ করে একটি বিশেষ অভিহিত হব, সেটা আমি আমার ছোটবেলা থেকে কোনোদিন বুঝতে পারিনি। ফলে যখন আমি রিয়েলাইজ করছি যে আমার যৌনতাটা কি, সেইটা আমার মধ্যে দাবিয়েই দেওয়া হচ্ছে, তুমি কোনো মেয়েকে পছন্দ করতে পারো না, কারণ তুমি একটি মেয়ে তর।
এরকম। ফলে এই কনফিউশন নিয়ে আমি বড় হয়েছি। আমার মনে হয় এরকম কনফিউশন নিয়ে আমাদের মতো প্রতিটা মানুষ বড় হয় যারা তথাকথিত দক্ষিণ কলকাতা ওরিয়েন্টেড নয়। এখানে আমার সঙ্গে কৈলাস তফাৎ হয়ে যাচ্ছে, বা আমার সঙ্গে অ্যাশের তফাৎ হয়ে যাচ্ছে। সার্কুলার রোড থেকে মানে জগদীশচন্দ্র বসু রোড থেকে আপনি শুধুমাত্র যাদবপুর অবধি এইটুকু এরিয়া ছাড়া অন্য কোন অংশের স্কুলে পড়া তথাকথিত মেয়েলি পুরুষ বা ছেলেলি মেয়ে, তাদের যে জীবন কি দুর্বিষহ সেটা আমাদের মতো দু একটা এক্সাম্পল। আরেকটা জিনিস শুভম, তুমি এটা বললে তাই আমার মনে হয় পুরুষালী মেয়েদের কিন্তু এই বিদ্রুপটা কম সহ্য করতে হয় দেন মেয়েলি পুরুষ, তাই না? তুলনামূলক ভাবে, কিন্তু আবার কারণ তাদেরকে তো ভিজিবিলিটির মধ্যে আনাই হয় না। প্রথম কথা তারা মেয়ে, তারা ধর্তব্যের মধ্যে নয়। তাই জন্য সবসময় দেখবে গে শব্দটা অনেক বেশি স্পষ্ট দেন লেসবিয়ান, কারণ লেসবিয়ানটা ধরাই হয় না, ধরা হয় না, বা একটা বড় গোষ্ঠীর পুরুষদের আন্তরিক আনন্দের জন্য লেসবিয়ান ব্যাপারটাকে উপভোগ্য হিসেবে দেখা হয়। ফলে খাজুরাহের মন্দিরে কতগুলো যে গে স্ট্রাকচার আছে জানে না, সবসময় ছবি হচ্ছে দুটো মেয়ের চুম্বনরত বা ইত্যাদি ইত্যাদি। বা আমাদের ইয়েতে সবচেয়ে বড় কথা কালিদাসের ঋতু সংহারে পুরো শুধুমাত্র দুই নারীর মধ্যে ভালোবাসার ছবি ইত্যাদি ইত্যাদি, কিন্তু একটা বড় অংশ, কারণ ওর মধ্যে রস আছে। কালিদাস রসের মেল গেজ ওটা রসের জিনিস, কিন্তু আমার দুটো পুরুষের মধ্যে সেটা একেবারে বিবমিশা উদ্রেককারী বিষয় আর কি, সেটা ঘৃণ্য। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমি যদি আবার দেখি মানে এটার সঙ্গে যেমন পার্থদা লিখেছেন যে মেয়েদের ইকুয়ালিটির কথাটা চলে আসবে, আমি তো বলবো পুরোটাই ইকুয়ালিটিরই প্রশ্ন। যতক্ষণ না মেয়েরা সমাজে স্বীকৃত হবে মানুষ হিসেবে, ততক্ষণ আমরা তো সেই জায়গায় পৌঁছবই না। কারণ আমরা তো ঘৃণ্য, যেহেতু আমরা তথাকথিত মেয়েলি, ফলে আমি অপরাধ করেছি যে আমি একটু দুর্বল, মানে সবলতর জীবন পেয়ে দুর্বলতর জীবের মতো আচরণ করছি। অনেকটা বিশ্বাসঘাতকতা করা, একদম একদমই। মানে আমরা ওই যেই জন্য কুকুর এত বিশ্বস্ত হয়েও কুকুর একটি গালি, ফলে সেই জায়গা থেকে তুমি সেই প্ল্যাটফর্মে আসতে পারো না যেখানে আমি তোমাকে সম্মান করব, যেহেতু তুমি তোমার আচরণগত ভাবে দুর্বলতর প্রাণীকে নকল করছো বা তার কথা মনে করছো। এবার এই সমস্যাগুলোর কিভাবে মিটছে, মানে বাবা মাকে বলা যাবে আমি জানি না, কারণ আমি কোনোদিন বলতে পারিনি। আমার বাবা মারা গেছিলেন, আমার মা আছেন, মাকে আমি কোনোদিন সেইভাবে ডাইরেক্ট কথা বলিনি, কারণ আমরা তো যৌনতা নিয়ে কথাই বলি না। শুধুমাত্র যদি একটা বিয়ের বয়স আসে, তখন আমার মা আমার যখন জিজ্ঞাসা করেছিল যে তুমি বিয়ের কথা কি ভাবছো, আমি তো আমার সহজতর বা সহজতম উত্তর ছিল আমি তো পড়াশোনা করছি, আমার বিয়ে করা সম্ভব না। কিন্তু আমি তাকে বলতে পারলাম না আমাকে বিয়ে যদি দিতে চাও, আমি যদি বলি সেটা কি তুমি পারবে? পারবে না। আর সবচেয়ে আমার দিদির সঙ্গে আমি যে প্রশ্নটা করেছিলাম, দিদি যে আমি যদি তোমার বোন হতাম, তুমি তো ম্যানচেস্টারের মধ্যেই আমার জন্য পাত্র খোঁজার জন্য তুমি লেগে যেতে, আমি আছি, আমি তোমাকে বিবাহযোগ্য ভাই তোমার, তুমি কেন আমার জন্য পাত্র খুঁজছো না বা ইত্যাদি, কারণ খোঁজা যাবে না। কারণ আমরা সেইভাবে নিজেদের মধ্যেই সেই বিষয়টাকে অ্যাকসেপ্ট করে উঠতে পারিনি, যেখানে আমরা আরেকজনকে সেই প্রাপ্য সম্মানটুকু দেওয়ার জন্য তৈরি হব। কারণ সম্মান দিতে গেলে তো আমাদের মধ্যে সেই সাহসটা থাকবে, সেই স্ট্রেংথটা থাকবে, কারণ আমরা তো হেজিটেন্ট, আমি নিজে হেজিটেন্ট, তাহলে আমি আমার দিদিকে কি করে স্ট্রেংথটা দেব? ফলে আমি যে সম্মানটা পেতে পারি, সেই সম্মানটা পাওয়ার জন্য যে স্ট্রেংথটা আমার মধ্যে আমাকে নিজেকে নিয়ে আসতে হবে, সবাই তো অ্যাশ হতে পারবে না। আমরা তো সেই পর্যায় থেকে বড় হইনি যেখানে আমি সেই জায়গাটা আসবো। সেই সমস্যাটা মানে ধরো যেরকম আমাদের ম্যাট্রিমোনিয়াল সাইটস আছে, সেরকম তোমাদের যদি কোনো থেকে থাকে গে ম্যাট্রিমোনিয়াল সাইট আলাদা, কিন্তু সেটাকে যদি আমরা মেইন স্ট্রিমে যদি নিয়ে আসবো, ম্যাট্রিমোনিয়াল সবকিছুই একটা সাইটেই সবাই সবাইকে খুঁজছে, তাহলে বুঝবো যে কিছু একটা প্রোগ্রেস
হচ্ছে, সেই দিনটা তো অনেক দূর, কিন্তু সেটা আমার ওই প্রশ্নে আসার আগে সবচেয়ে আগে মানতে হবে যে আমরা সমকামী, বিষমকামী বা উপকামী এই কথাগুলো বলছি বটে, কিন্তু আমরা একটা বড় জায়গা থেকে আমরা ওরাও বলছি। এই আমরা ওরার জায়গাটা যতক্ষণ না ব্লার্ড হবে, আমরা যতক্ষণ না আমাদের বলে বলতে পারবো, ততক্ষণ এই ইকুয়ালিটিটার জায়গাটা আসবে না। আর সেখানে ওই মৌচাক সিনেমার গানের মতোই ছেলে আর মেয়ের দ্বন্দ্বের মধ্যেই আমরা পড়ে থাকবো। তা আমরা কোন দলে যাব? হ্যাঁ, ওখানে যেমন এই যে একটা লিঙ্গ সম্বন্ধে যে আমি যেটা ছোটবেলা থেকে দেখেছি, আমি বিয়ের অনুষ্ঠানগুলোতে গিয়ে না ভীষণ অকওয়ার্ড ফিল করতাম। আমার খালি মনে হতো আমি কোন পক্ষের, আমি তো এদিকটা তো আমি নিজেকে মানে নিজেকে দেখতে পাচ্ছি না সেইভাবে, তাই না? ফলে আমার মনে হতো যে আমরা কি ব্রাত্য, তাহলে কি আমরা মানবতর মানে মানবক, মানে একটা অবমানব হিসেবে আমরা নিজেদেরকে দেখছি। এই যে অবমানবের অবমাননা, এইটা আমাদের মতো মানুষদের ছোটবেলা থেকে মানে এটা এমন হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, এইটাই স্বাভাবিক বলে মনে হয়। সবকিছু একটা বাইনারি। হ্যাঁ, বাইনারি, এবং আমরা ফিট করছি না। হ্যাঁ, আমি কোনো জায়গাটা পাচ্ছি না। এই জন্যই আমাদের এই বাংলা শব্দগুলো আরো বেশি করে হ্যাবিচুয়েশনের জায়গায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি সমকামী, কারণ আমার কামনার জায়গাটাতে আমি সমলিঙ্গের একজন মানুষকেই দেখছি। এইটাকে মানতে হবে, এটাকে নর্মালাইজ করতে হবে। যৌনতা অপরাধ নয়, শ্বসন, পাচন, রেচন, তার সঙ্গে জননটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এইটা আমাদের ছোটবেলা থেকে আমরা যেমন লাইফ সায়েন্সের বইতে ওই চ্যাপ্টার গুলোকে বাদ দিয়ে আমরা তো সেটাই মানি না, হ্যাঁ, কারণ আমাদের কাছে তো যৌন ব্যাপারটা, যৌন কথাটা ইউজ করছি পাবলিক ফোরামে, মানে আমি সাংঘাতিক, এটা ইংল্যান্ড বলেই হয়তো পারছি। এটা নরমালাইজ করতে হবে, এটা কষ্ট করে হলেও এটা করতে হবে, এটা অসভ্য শুনেও করতে হবে। ছোট্ট একটা কথা বলি এই উপলক্ষে, শুভমের এই পুরো এই যে ভেতরে যে একটা আনকমফোর্টেবল, আমরা যে ঠিক কমফোর্টেবল হতে পারি না, এটা আমি গতকালই আমি যখন আসছিলাম, আমি একটা উবার নিয়ে আসছিলাম, তো কোনো একটা সিগন্যালে গাড়িটা আটকে যায়, তো আমার সাথে আমার বান্ধবী ছিল। আর তো কিছু আর কি, এখন ট্রাফিক সিগন্যালে মাঝে মাঝে মানুষ একটুখানি পয়সা চাইতে আসে, তো সেরকম মানে কয়েকজন এসে আর কি একটুখানি মানে ওটা উপদ্রবের জায়গায় চলে গেছিল আর কি, কারণ অনেকক্ষণ লম্বা সিগন্যাল ছিল। তো এবার ওরা গায়ে হাত দিলে আমার একটু অস্বস্তি হয়, তো ওটা যখন করতে শুরু করলো, তো আমি আর কি একটুখানি অফেন্ডেড হয়ে আর কি আমি বললাম যে গায়ে হাত দিও না। তো তার আগে পর্যন্ত, যেহেতু এখন মাস্ক পরে থাকি আমরা সব সময়, তার আগে পর্যন্ত ওরা ধরেই নিয়েছিল যে আমি একটি ছেলে আর আমার বান্ধবী একটি মেয়ে। এবার যেই আমার গলাটা শুনলো, সঙ্গে সঙ্গে বললো, আরে এ তো মুন্না নয়, এরা লেসবিয়ান, বলে চলে গেল। এবার এতে কি হলো, এই কথাটা বলা মাত্র এটা তো একটা মানে একটা গালি হিসেবে ওরা ব্যবহার করলো, মানে আমাদেরকে একটু অস্বস্তিতে ফেলবে, এবং মানে ওদের যেটা আমরা করলাম, ওদের অনীহা, মানে ওদেরকে দিলাম না ওরা যেটা চাইছিল, তাতে ওরা রেগে গিয়ে কথাটা বললো। সেটাতে আমার প্রশ্ন হচ্ছে, কোয়েল এখানে তো, হ্যাঁ কোয়েল, আমার প্রশ্ন হচ্ছে, পট করে লেসবিয়ানটা বলা হবে কার দরকার ছিল? দুটো মেয়ে কি একসঙ্গে বেরোতে পারে না? আমি আর আমার সেটাই তো ওই যে আমি বললাম, ওই যে অ্যাপিয়ারেন্সটা চলে এসছে, যে আমি মানে ওরা ধরেই নিল যে আচ্ছা। হ্যাঁ, তো আমি ওই মুন্না বলাতে একটু অস্বস্তি বোধ করেছি। আর ওই এইটার সঙ্গে এই সামাজিক অ্যাকসেপ্টেন্সটা খুব জড়িত। দেখুন, লেসবিয়ান একটা গালি, হিজড়া একটা গালি, হ্যাঁ, আমি যেমন ওই যে ছোটবেলা থেকে বলছি, আমার ক্ষেত্রে বৌদি একটা গালি ছিল। হ্যাঁ, ফলে এই বিষয়গুলো মানতে হবে যে এই শব্দগুলোর সঙ্গে অনেক সামাজিক অনুষঙ্গ জুড়ে আছে, যার মধ্যে এই লিঙ্গ ভারসাম্যহীনতাটা সবচেয়ে বড় একটা বিষয়। আচ্ছা, এখানে সবার জন্য একটু বলে দিই, কিছু শব্দ আমরা যেহেতু সবসময় কথাবার্তার মধ্যে আনি না, কিছু শব্দ সম্বন্ধে লোকের ধারণা ভুল। সেটা হচ্ছে, হিজড়া কোনো লিঙ্গবাচক শব্দ নয়। হিজড়া একটা সম্প্রদায়, যেটা একটা কালচারাল সম্প্রদায়। আমি যেমন যদি আমি নিজেকে গবেষক বলি, কেউ যদি নিজেকে নৃত্যশিল্পী বলে, কেউ নিজেকে কবি বা ডাক্তার বলে, হিজড়া একটা ওই রকম প্রফেশনাল কালচারাল টার্ম। হিজড়া একটা গোষ্ঠীর নাম, যাদের কিছু বেসিক অ্যাক্টিভিটিস আছে, যাদের সঙ্গে ঢোল বাজানো বা বাচ্চার নাচানো ইত্যাদি গুলো পড়ে।
সেইটা আমরা কতিটা ইউজ করি না, যেটা কিন্তু হ্যাঁ ওটা আমি আসছি, তার আগে আমি হিজড়াটা একটু বলে দিই। হিজড়া শব্দটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি লিঙ্গবাচক শব্দে পরিণত হয়েছে অনেক পরে, যেহেতু হিজড়া শব্দটার মধ্যেই একটি অবমানকর এবং অপমানকর ঘটনা জড়িয়ে আছে। হিজড় কথাটা ফার্সি, যার মানে হচ্ছে যে এক্সক্লুডেড, যার থেকে হিজরি কথাটা এসেছে, যেখানে নবী মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছিলেন যেদিন তার কিছু উপদ্রবের কারণে, সেই রাতটাকে বলা হয় হিজরি রাত, কারণ তিনি নিজেকে এক্সক্লুড করে নিয়েছিলেন। সেই থেকে ওই সাল বা ওই 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 অব্দগুলোর নাম হিজরি অব্দ, যেটা এখনো ব্যবহার করা হয়। সেই শব্দ উৎস থেকে হিজরা কথাটা এসেছে। যারা নিজেদেরকে সমাজ থেকে বিচ্যুত বা এক্সক্লুডেড বলে মনে করত, তারা নিজেদের মধ্যে একটা কালচারাল গোষ্ঠী বানালো, যে কালচারাল গোষ্ঠী একটি বিশেষ ধরনের মানুষদের মাধ্যমে প্রথমে তৈরি হয়েছিল, পরে সেটাই কন্ট্রিবিউটেড হয়, কারণ তারা হিজরা, তারা সমাজের মূল স্রোতের থেকে আলাদা। এবার খেয়াল করুন, যখনই মানুষ মূল স্রোত থেকে আলাদা হয়েছে আমাদের সমাজের ইতিহাসে আমরা দেখেছি, তারা দুটো প্রফেশনকে বাঁচতে বাধ্য হয়েছে। দুটো প্রফেশনেরই একটা উদ্দেশ্য, মনোরঞ্জন, কিন্তু কেউ যৌনভাবে করছে, কেউ মানসিক অন্যভাবে করছে। কেউ যৌনভাবে করলে তাকে আমরা আদিম পেশার মধ্যে ঠেলে দিচ্ছি, যেটা মেয়েরা এর থেকে এখনো বেরোতে পারেনি। আর একটা সম্প্রদায় যারা শুধু নাচ গান করে অন্যদের মনোরঞ্জন করে কিছুটা অন্তত ক্ষুদ্রবৃত্তির জন্য কাজ করতে পারতো, সেইটা হচ্ছে হিজড়া বৃত্তি। হিজড়া আমিও হতে পারি, অন্য কেউ স্ট্রেট তথা কথিত স্ট্রেট মানুষও হিজড়া হতে পারে, যদি আমরা অ্যাকসেপ্টেড হই, সেটা তো আলাদা কথা। সেই ওখানে গুরুমা বলে একজন আছেন, তিনি আমাদেরকে বেছে নেবেন বা বেছে নেবেন না, কিন্তু এর সঙ্গে লিঙ্গের কোনো সম্পর্ক নেই। অলরাইট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত হচ্ছে ট্রান্সজেন্ডার আর ইন্টারসেক্স, এই বিষয়টা লোকে ভীষণ গুলিয়ে ফেলে, বা ট্রান্সসেক্সুয়াল, দুটো এগুলো সব আলাদা আলাদা। এই শব্দগুলো আমি কেন বলছি, এই শব্দগুলো না বললে না ভীষণ গুলিয়ে ফেলে। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে, তুমি ট্রান্সজেন্ডার কি, তুমি ইন্টারসেক্স কি? আমি বলছি না, এগুলো কিছু আমি নই, কারণ আমি আমার লিঙ্গ নিয়ে চিহ্নিত হতে চাই না। আমি একটি জন্মগতভাবে আমার জিনিওলজির মাধ্যমে আমি XY ক্রোমোজোম নিয়ে জন্মেছি, সেক্ষেত্রে আমি নিজেকে হিম বা হিজ প্রোনাউনের মধ্যে খুব কমফোর্টেবল ফিল করি। আমি আমারই লিঙ্গ নির্দেশক অন্য কোনো মানুষকে যৌনভাবে কামনা করি, সেই জন্য আমার নাম গেই, নাম বা আমার পরিচিতি গেই, যেটাকে বাংলায় বলতে গেলে আমি তাকে বলবো সমকামী পুরুষ। উল্টোটাই হবে সমকামী নারীদের ক্ষেত্রে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা আমাদের জন্মগত পুরুষ নারী লিঙ্গ চিহ্নকে অস্বীকার করছি না। আর ঠিক তেমনই আমরা আমাদের যৌন সঙ্গীর ক্ষেত্রে আমরা আমাদের সমান লিঙ্গের মানুষকেই পছন্দ করছি। এর থেকে বেশি আমি বলবো না, কারণ সেটা আমার প্রাইভেসি, কিন্তু আমি বলবো যে এই বিষয়টা ক্লিয়ার হওয়া প্রয়োজন। আর কারুর যৌনতা নিয়ে প্রশ্ন করা, সে কি রঙের আন্ডারপ্যান্ট পরেছে সেই প্রশ্ন করা শামিল। ফলে এই প্রশ্নগুলো যেন কেউ না করে যারা জানে। হ্যাঁ, ফলে কারণ এটা খুব ব্যক্তিগত বিষয়, সেটা আমরা বলতে পারি না। যদি কেউ সুপারম্যানের মতো উপরে জানিয়ে পড়ে, সেই আলাদা কথা, কিন্তু ভেতরে কি আমরা কেউ এটা প্রশ্ন করে উত্তর পাওয়া উচিত নয়। আমরা তো সাধারণত এই প্রশ্ন কাউকে করব না, সুতরাং আলাদা করে তোমাকে কেন করব? করা হয় সেই কারণেই আমি এটা বলছি, সেটা অত্যন্ত, ওইটা আমার কাছে অশ্লীল মনে হয়। সমকামী কথাটার মধ্যে কোনো অশ্লীলতা নেই, ওটা আমার যৌনতা নির্দেশক শব্দ, যেটি একটি বিষমকামী মানুষের ক্ষেত্রে হয়। এবং আমরা বিবাহ নামক যে অনুষ্ঠানটা আমাদের সমাজে হয়, সেটার মাধ্যমে এই বিশেষ যৌনতার উদযাপন দেখি। ফলে সেক্ষেত্রে সেটা যদি অশ্লীল না হয়, তাহলে এই শব্দগুলো প্রয়োগ করতে অশ্লীল নয়। কিন্তু কে সমকামী, কে সমকামী নয়, সেটা সে যতক্ষণ না বলবে ততক্ষণ প্রশ্ন করে জেনে নেওয়াটা অসভ্যতা, সেটাকে আমি অশ্লীলতা বলবো, কারণ সেটা তোমার ইন্ট্রুশন অফ ইওর প্রাইভেসি আর কি। এক্স্যাক্টলি, এটা মানতে হবে। আর কোনো মানুষ সেই তার নির্ধারিত লিঙ্গের সম্প্রদায়ের মতো আচরণ না করলেই তাকে হঠাৎ করে প্রশ্ন করা, তুমি কি গেই, এইটাও অশ্লীলতা। তোমার তো প্রয়োজন নেই সেটা জানার,
হ্যাঁ, তোমার যদি গিয়ে সন্তান থাকে, তার সঙ্গে তুমি যদি বিয়ের কথা ভাবছো, সেটা আলাদা কথা। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কোন মানুষ যদি বলে যে আমি লিবারেল, আমি অ্যাকসেপ্টিং, আমার শুধু তাকে একটাই প্রশ্ন করতে হয়, তার ছেলে মেয়ে এই আমাদের মতো মানুষদের পর্যায়ে পড়লে সে কি অ্যাকসেপ্ট করবে সেটা? ওইটা আমার কাছে খুব বড় একটা প্রশ্ন। আমি বলছি করব, কারণ আমার কাছে আমার মেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার মেয়েকে যে ভালোবাসছে, যে ভালো রাখছে, সে নারী হোক পুরুষ হোক, সে আমার কাছে প্রিয়। এবং আমার মেয়েকে আমি দূরে সরিয়ে দিতে কোনোদিনও চাইবো না। আমি ইউনিভার্সিটি যাবে ভেবেই আমার কম্পন শুরু হয়ে গেছে। সুতরাং আমি তার পার্সোনাল প্রেফারেন্স এর জন্য আমি তাকে দূরে সরিয়ে দেবো, কারণ আমি কোন মানধাতা আমলের কাকে কি বিশ্বাস করে আসছি, সম্ভব না। একটা কথা, এই যে মানধাতার কথাটা বললেন, কিন্তু মানধাতা একজন পুরুষের গর্ভজাত। মানধাতার বাবার নাম যুবনাশ্য, সে একটি মন্ত্রপ্রত জল খেয়ে ফেলেছিল, তার পেট থেকে মানধাতা বেরিয়েছিল। আর মানধাতার মা ছিল না বলে, তাকে বুকে দুধ দেওয়ার কেউ ছিল না বলে, ইন্দ্র নাকি তাকে আঙুলে করে দুধ খাইয়েছিল। এই মানধাতা আজকে একটি উদাহরণ রাজা হিসেবে। আমাদের এরকম উদাহরণ প্রচুর ছড়িয়ে আছে আমাদের ইতিহাসের পাতায় পাতায়, যেখান থেকে আমরা শুধুমাত্র কিছু সিলেক্টিভ অংশ নিই, সবকিছু নিই না। আমি যদিও বলবো যে একজন ব্যক্তি ছিল, সেটাই আমার ধারণা ছিল না। হ্যাঁ, রামের তাই তো হওয়াই উচিত। কারণ আমি এত প্রচলিত কথাটা হয়তো উচিত, কারণ আমরা বলি না বাবা আদমকে জমানে, বাবা আদম মানধাতার সময় মানধাতাই একটি পুরুষের গর্ভজাত বলে খ্যাত। আচ্ছা, এক্ষেত্রে একজনের কথা আমি বলি, এখানে কেউ একজন মন্তব্য করেছিলেন, তার নামটা এক্ষুনি মনে পড়ছে না, তিনি একটু গুলিয়ে ফেলেছিলেন কিন্তু সুন্দর উপস্থাপনা করেছিলেন। মহাভারতে ইলা সঙ্গে পুরুরবার বিয়ে হয়নি, ইলার সন্তান পুরুরবা, ইলার সঙ্গে বুধের বিয়ে হয়েছিল। ইল নামে একজন রাজা একটি বিশেষ বনে ঢুকে সে হরগৌরীর মিলন দৃশ্য দেখে ফেলে বলে সে সেই মুহূর্তেই দুর্গার পার্বতীর অভিশাপে সে নারী হয়ে যায়। কিন্তু তাকে সে সঙ্গে সঙ্গে সে তখনকার দিনে যেরকম গল্প ছিল যে অনেক সেই স্তুতিমতি করেছে, তাকে বলে ঠিক আছে তুমি যদি বন থেকে বেরিয়ে যাও তুমি আবার পুরুষ হয়ে যাবে। এবার বনে থাকতে থাকতেই চন্দ্রের ছেলে বুধ সেই বনে প্রবেশ করে এবং ইলার রূপে মুগ্ধ হয়ে তার সঙ্গে সহবাস করে। ভাবো, একটি পুরুষ মানুষ, সে একটি বনে ঢুকে মেয়ে হয়ে গেল, তার সঙ্গে আরেকজন পুরুষ এসে সহবাস করে তার গর্ভে সন্তান উৎপাদনও করে ফেললো। এবার ইলা বলছে আমি তো আর বেরিয়ে যাবো না, আমার তো আর ভালো লাগছে না ইল হতে, আমি ইলা হয়েই থাকবো। সেই সন্তান হলো পুরুরবা, যে আবার স্বর্গে গিয়ে স্বর্গের বেশ্যা উর্বশীকে বিয়ে করে বা বিবাহের মতো লিভ ইন করে, তাদের সন্তান হয় ইত্যাদি করে, সেটা পরবর্তীকালে গল্প। কিন্তু আমার এখানে এই প্রশ্নটা যে এই যে জেন্ডার ফ্লুইডিটি মহাভারতের মধ্যে প্রথম, পুরো চন্দ্রবংশ তৈরি হচ্ছে একটা জেন্ডার ফ্লুইড মানুষের দ্বারা, তাহলে সেখানে শিখণ্ডী তো অনেক পরে, এগুলো প্রতিটা মুহূর্তে ছড়ানো আছে। আর সেই আমি কি বলতে পারি না সেই ট্রেড ছিল বলেই অর্জুন হঠাৎ করে কেন একটি নারীর বেশে অজ্ঞাতবাস করতে যাবে, যে পুরুষোত্তম, তাই না? কারণ তখন এই জেন্ডার ফ্লুইডিটির কনসেপ্টটা এত নর্মালাইজড ছিল বলে আমরা সেইখানে তার কোনো ফিলিং এর জায়গাটা আসবে না যে আমি করব না। হ্যাঁ, সেই যুগেও নারীকে ভীষণ খারাপ ভাবে দেখা হতো। বেদের ছত্রে ছত্রে যে বেদ পড়েনি সে জানবে না, গল্প শুনলে হবে না, বেদ পড়ে জানতে হবে। নারীদেরকে নারী আর শূদ্র কুকুর তিনটে এক, এটা আমি বলে রাখছি। হ্যাঁ, কোনো অত রাগটাগ করার দরকার নেই, কোনোদিনই নারীরা সেই জায়গায় পায়নি কোনো জায়গাতেই না। আচ্ছা, এই যে শুভম, আমি তোমায় জিজ্ঞেস করি তাহলে, এই যে আমাদের লিটারেচারে বলো বা স্কাল্পচারে বলো, বহু উদাহরণ আছে সমকামিতার, আমি কনসিয়াসলি বাংলা শব্দটা ইউজ করছি। তো তার তোমার কি মনে হয় যে ওটা কি প্রচলিত ছিল সেই জন্য, নাকি জাস্ট মনোরঞ্জনের জন্য? অনেক কিছু এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। প্রথম কথা, কোনো এই মহাভারত রামায়ণ বা বেদ বা কিছু, এগুলো তো স্তরে স্তরে লেখা হয়েছে।
কখনো একটি স্তর তার মধ্যে একটি অংশ যুক্ত করেছে, কখনো আরেকটি স্তর আরেকটি অংশ যুক্ত করেছে। কারণ প্রায় একাদশ শতাব্দী, প্রথম শতাব্দী এডির আগে তো সেইভাবে লিখিত ভাবে কোনো কিছু শুরু হয়নি। হ্যাঁ, সেইভাবে তখন মুখস্থ করে, এবার মুখস্থ করতে করতে কেউ তার মধ্যে তার নিজের উপাদান কি মিশিয়ে দিচ্ছে না, আমি জানি না, কিন্তু হয়তো সেরকম হয়েছে। ফলে পুরোপুরি আমি বলতে পারবো না যে এটা নর্মালাইজ ছিল, কারণ বেদের প্রায় বেদ যখন লেখা হচ্ছে, মানে বেদের যে অংশগুলো বা গ্রথিত হচ্ছে মাথার মধ্যে, আমি বলবো লেখা নয়, তখন কিন্তু একটা প্যারালাল স্রোতে ধর্মসূত্রগুলো লেখা হচ্ছে। আর ধর্মসূত্রের মধ্যে একটি বিখ্যাত ধর্মসূত্র বৌধায়নের, সেখানে খুব কড়াভাবে সমকামিতার অপরাধকে চিহ্নিত করা হচ্ছে, তার জন্য শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তীকালে ধর্মশাস্ত্রগুলো একত্রিত করে কৌটিল্যের অর্থশাস্ত্র তৈরি হয়। অর্থশাস্ত্রে একদম পানিশমেন্টের উল্লেখ আছে, দুটো মেয়ে কি করলে কি হবে, দুটো ছেলে করলে কি হবে, ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে আবার বর্ণ আছে, যে এই বর্ণের পুরুষ ওই বর্ণের পুরুষের সঙ্গে মিললে আবার কি হবে, এসব অনেক স্তর ভেদ রয়েছে। ফলে কোনোটাকেই আমি অস্বীকার করতে পারবো না। একটা সমাজের মধ্যে এক্সিস্টিং ছিল কোন গোষ্ঠী যারা বিষয়টাকে একটা প্রায়োরিটির জায়গা থেকে দেখছিল, পাওয়ারের জায়গা থেকে দেখছিল, তারা কখনোই বা বেশিরভাগ সময় তারা সেইটাকে মানে খুব একটা এনকারেজ করার মতো দেখতে পায়নি, কিন্তু সেটাকে উল্লেখ করে গেছে বলেই সেগুলো রয়েছে। কিন্তু আমি এটাকে বলবো যে এটা খুব সম্মানীয় কোনো দিনই ছিল না। কৃষ্ণের মোহিনী রূপ ছিল কিন্তু একটি অসৎ কারণের জন্য, অসুরদেরকে বিভ্রান্ত করার জন্য। সেটা কিন্তু সম্মানীয় পদ নয় কৃষ্ণের মোহিনী রূপ ধারণ করা। এটা মাথায়। আচ্ছা, আর আরেকটা জিনিস তুমি বলছিলে না যে বাংলায় ব্যাপারটা করা উচিত প্রোগ্রামটা, কেন কি আমাদের একটা মানে প্রশ্ন এসেছিল যে কোয়েল, এটা হয়তো তুমি বলতে পারবে, যে ইন্ডিয়াতে এখন ধরো একটা দুটো সেকশন হচ্ছে তো, একটা আরবান সেকশন, একটা ধরো সাবারবান সেকশন বা গ্রামে গিয়েতে, তো সেখানে কি অবস্থা, মানে গ্রাম বলো বা ছোট শহর বলো, গ্রাম ছেড়ে দাও, ছোট শহর যেগুলো সো কল মেট্রোপলিস না, তো সেখানে মানুষের এটাকে জেনারেলাইজ করলে হবে না। গ্রাম বলতে পশ্চিমবঙ্গের গ্রাম আর উত্তরপ্রদেশের গ্রাম এক নয়। ফলে আমি ধরো বাঙালি বলে ধরো পশ্চিমবঙ্গ যদি ধরি আমরা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বলবো যে অনেকটা ইজিয়ারটাকে আমি কোট করছি দেন ওই সমস্ত ভয়ঙ্কর রকমের জায়গাগুলো যেখানে হোমোসেক্সুয়ালিটির কোনো কথা শুনলে তাকে অনার কিলিং করতে কারো হাত কাঁপবে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো সেইটার প্রভিশনটা অতটা নেই এখনো অব্দি, আমরা অন্তত জানতে পারিনি, কিন্তু মানসিক টর্চারের চূড়ান্ত আছে, এটা বলতে পারি। এবং প্রভিশনটা অতটা নেই এখনো অব্দি, আমরা অন্তত জানতে পারিনি, কিন্তু মানসিক টর্চারের চূড়ান্ত আছে, এটা বলতে পারি। হঠাৎ একো হয়ে যাচ্ছে কেন? এবার বলো, তুমি বলো। এবার সেক্ষেত্রে একটা জায়গা মানতে হবে যে আমরা যতটা খবর পাই তার কিন্তু প্রায় 90% পাই না। যতটুকু খবর পাই, যাদের অ্যাক্সেসিবিলিটি আছে খবর দেওয়ার মতো। কোয়েল হয়তো জানবে যে আমাদের কলকাতায় অনেকগুলো সুন্দর সুন্দর কোয়ার কালেকটিভস রয়েছে অলরেডি। তার মধ্যে এনজিওস রয়েছে, কিছু বন্ধুদের মাধ্যমে তৈরি করা কালেকটিভস রয়েছে। যাদবপুরে একটি কালেকটিভের ক্যাফে রয়েছে, তুমি নিশ্চয়ই জানো, আমরা অদ্ভুত বলে। এই অদ্ভুত কথাটা হচ্ছে কুয়ারের বাংলা। আচ্ছা, হ্যাঁ, কুয়ার কথাটার সঙ্গে অদ্ভুত কথাটা বা ফ্যাগট কথাটা জড়িয়ে, ফলে ফ্যাগট কথাটা গালি হিসেবে ব্যবহার করলে গালি। যদি আমাকে, যেমন আমি যখন রেডিং এ থাকতাম, একটা গ্রুপ অফ মানে খুব ইয়াঙ্গার গ্রুপ, তারা আমাকে ফ্যাগ করে ডাকছিল। আমি না প্রথমে ফ্যাগ কথাটা বুঝতে পারিনি। আমি তাদেরকে গিয়ে বললাম, তোমরা কি বলছো? আমি খুব বড় সড়ো, আমাকে দেখে হয়তো মনে হচ্ছে না, কারণ আমি বেশ লম্বা চওড়া। সেক্ষেত্রে তারা মনে করছে আমি তাদের পেটাতে গেছি। আমি তাদেরকে দেখে বলছি, আরে যেও না, আমাকে বলো কি বললে। এবার তখন আমার একটি বন্ধু, সে হেসে গড়িয়ে যাচ্ছিল, সে আমাকে বললো যে তুমি এটা কিন্তু আর দ্বিতীয়বার করবে না, কারণ ওরা কিন্তু তোমাকে মারতে পারত। আমি বললাম সেটা তো পরের কথা, ওরা কি বলছিল জানবো। সেক্ষেত্রে বুঝলাম যে ফ্যাগটের ছোট কথা হচ্ছে ফ্যাগ, এবং তারা আমাকে সেই নামেই ডাকছিল। এইটার গালি হিসেবে আমি ধরতে চাই না। ফ্যাগট কথাটারও ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে অদ্ভুত বা কিম্ভূত।
কিন্তু আমরা তো সেই রবীন্দ্রনাথ নিজেই বলে গেছে আমরা অদ্ভুত, ফলে আমার তো কোনো আপত্তি নেই সেটা মানতে। সেই জন্য আমরা অদ্ভুত হই, আমরা অদ্ভুতই, কারণ আমরা সমাজে সেই তথাকথিত আচরণগুলোকে মানতে চাইছি না। যদি বলি এটার মধ্যে একটা নীরব প্রতিবাদ রয়েছে। তুমি আমাকে যেটা বলছিলে যে সবকিছুই সিচুয়েশনাল বা কনটেক্সচুয়াল, কেউ যদি আমাকে মানে গে রিডিকিউল করে বলে সেটাকে আমি অপমানিত হব, বাট কেউ যদি আমাকে গে অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট মানে কনভারসেশনে কিছু আসে, তাহলে আমাকে গে বললে আমি কেন সেটাকে অ্যাকসেপ্ট করবো না? কারণ আমার তো সেটা তো কোনো খারাপ মনে হয় না। সেটাই তুমি আমাকে বলছিলে না? সেটা তো ওই বৌদি মাসি ওই কথাগুলো পক্ষেও প্রযোজ্য, তাই না? ফলে এটা খারাপ ভালো এটা বুঝে নিতে হবে কনটেক্সটটা কোথায়, তাই না? যখন মানে কোন জায়গাতে কারা বলছে সেই হিসেবে। কিন্তু হ্যাঁ, আমরা এখন অনেকটা এই সমস্ত দিক থেকে সরে গেছি। এটা আমি আমার দিক থেকে আর উদাহরণ দেব না, কিন্তু আমি আমার চারপাশের সবাইকে যারা শুনছে এখন বা যারা পরে হয়তো রেকর্ডিংটা শুনবে তাদের জন্য বলবো যে যারা আমাদের মতো মানুষ তারা এগুলোকে নর্মালাইজ করতে শেখো। যতক্ষণ না তোমার গায়ে কেউ হাত দিচ্ছে তুমি বেশি চিৎকার করো না, কারণ তারা শুনবে বলে তোমাকে বলছে না, তারা শোনাবে বলে তোমাকে বলছে। তুমি যদি সেটাকে একটু নিরুত্তর থাকো, সবসময় সব জায়গায় সব প্রতিবাদ করা যায় না, করতে পারো, কিন্তু তোমার তাহলে মেনে নিতে হবে তার কনসিকুয়েন্সটা কি হবে, তারপর তুমি করো। এবার সেটা যদি করা সম্ভব হয় করো, কিন্তু প্রতিবাদ কাদের সঙ্গে করবে? ওইভাবে প্রতিবাদ হয় না। প্রতিবাদ শুরু করতে হয় স্ট্রাকচারাল ডিফরমেশন থেকে। আমাদের সোসাইটি স্ট্রাকচারটাই এইভাবে, সেইটাকে প্রতিবাদ করে ভাঙার দরকার, যেটা ঋতুপর্ণ ঘোষ শুরু করেছিল কিছুটা। ঋতুপর্ণ ঘোষের মীরের এগেইনস্টে প্রতিবাদ করেছিল না, ওটা মীরের এগেইনস্ট, এবং উনি বলেই দিয়েছিলেন যে মীর আমি তোমাকে শুনিয়ে আমি অন্যদেরকে বলছি। খেয়াল করুন, ওই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। এখানে আমাদের লড়াই, আমাদের প্রতিবাদ কোনো ইন্ডিভিজুয়ালের পক্ষে নয়, বিপক্ষে নয়, সিস্টেমের সঙ্গে। কারণ সেই ব্যক্তিটি সেই সিস্টেমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সেই জায়গা থেকে আর শুধু আমি কেন প্রতিবাদ করব? তুমি তখন প্রতিবাদ করবে। তোমাকে যদি কেউ খারাপ মানে আমার সম্বন্ধে খারাপ কথা বলে, কি বলবে? তুমি আমার বন্ধু বা ভাইয়ের সম্বন্ধে এরকম করে কেন বলতে পারো? এরকম করে বলো না। এটাতে আমার দিদি, আমার মা, আমার বাড়ির লোক, আমার বন্ধু বান্ধব সবাইকার ভূমিকা আছে। এই সম্মিলিত প্রতিবাদটুকু প্রয়োজন। এখানে একক প্রতিবাদে এগুলো যাবে না, কারণ এগুলো ঘুণধরা সমাজের একটি বিরূপ চিত্র বলা যেতে পারে। সমাজ একটা জায়গা থেকে স্থাবর হয়ে যায়, সে তার জঙ্গমতাকে পছন্দ করতে পারে না, সে অচলায়তাকে ধাক্কা দিতে হবে। সে নন্দিনীর মতো করে রাজাকে টেনে বার করার চেষ্টা করতে হবে। তুমি ওখানে অন্ধকারে থেকে চিৎকার করো না, বেরিয়ে এসো। আমার তোমাদের কথা শুনতে শুনতে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যারা এই কমিউনিটিতে বিলং করতে চলেছো তাদের কিন্তু খুব প্রয়োজন তোমাদের নিজেদের মতো একটা জায়গা খুঁজে নেওয়া। কারণ এই যে গাইডেন্স গুলো ওরা দিতে পারবে, আমরা কিন্তু শত ওয়েল মিনিং হলেও আমরা পারবো না, আমাদের এই এক্সপিরিয়েন্সই নেই। আমরা এইভাবে ভাবতেই পারবো না যে এখানে প্রোটেস্ট করো না, বা এখানে বাই ইওর টাইম, বাবা মাকে এখন বলার দরকার নেই, একটু এই যে ভেরি প্র্যাগম্যাটিক অ্যাডভাইস, এগুলো তোমাদের ভীষণ দরকার। আমি তো খুব খারাপ লাগছে যে যারা ইন্ডিয়াতে বড় হচ্ছে তারা এগুলো থেকে খুব বঞ্চিত। বাবা মাকে বলা যায় না, সবাই সবসময় বাবা মাকে বলা যায় না, বাবা মাকে শুনতে হয়, এটা বাবা মাকে বলা যায় না। বাবা মাকে অন্য মানুষের থেকে শুনতে হয়, সেটা একটা হেনস্থা। সেই হেনস্থা থেকে বাঁচানোর জন্য ওদেরকে হয়তো আমরা নিজেরা চুপ করে থাকি অনেক সময়, বা আমাদের কাছে তাদেরকে আমরা যারা আমাদের সমমনস্ক মানুষদেরকে খুঁজে পাই, তারা বলে যে আমাকে বল, কষ্টটা আমার সঙ্গে শেয়ার কর, ওরা শুনবে না রে, আমাকে বল। সেটা তো একটা সময় একটা গ্রুপ অফ বিধবা আরেকজন বিধবাদেরই বলতো, তাই না? ওদের মধ্যে তখন সেই কষ্টটা শেয়ারিংটা হতো। আচ্ছা, আমরা এবার একটু পার্থদার কাছে যাই। পার্থদা অনেকক্ষণ চুপ করে বসে আছেন। পার্থদা, আপনি বলেছিলেন যে আমার অনেক কিছু বলার আছে কাজের পরিপ্রেক্ষিতে আমার যে অভিজ্ঞতা হয়েছে, তো আপনি এবার বলুন, আপনার কথা একটু শুনি। থ্যাংক ইউ। প্রথম কথা হলো যে everything as I see this is a learning experience for me.
কেননা এগুলো আসে আমার নিজস্ব পজিশন থেকে, যে আমার কমিটমেন্ট কিসের প্রতি। আমার কমিটমেন্ট শুধু একজন পেশেন্টের রোগ, তার কষ্ট, শুধু সেইগুলোর সঙ্গে, না তাকে বোঝারও আমার কিছু দায়িত্ব আছে, এবং সেই বোঝার মাধ্যমে আমি নিজের টু কোট সিধু জ্যাঠা আমি মাথার দরজা জানলা খোলার ব্যবস্থা করছি, সেগুলো আমি খুব স্ট্রংলি ফিল করি। আর এতক্ষণ আমরা যা শুনছি তাতে আমরা শুধু দরজা জানলা খোলার কথা বারবার করে বলছি। এটা একটা জটের একটা থ্রেড ধরে টান মারলে মেনি আদার থিংস স্টার্ট গেটিং আনট্যাঙ্গলড। সুতরাং LGBTQ কমিউনিটির প্রবলেমগুলো স্পেসিফিকও এবং জেনারেলও, কেননা এর সঙ্গে সাবজুগেশন, এক্সপ্লয়টেশন, পারসিকিউশন, এই সমস্ত মানে আদারওয়াইজ যেগুলো সিভিক সোসাইটি গুলোকে প্লেগ করে সেগুলোর সঙ্গেও যোগ আছে, উইমেন্স ইস্যুর সঙ্গে যোগ আছে, যে কোনো রকম মার্জিনালাইজেশনের সঙ্গে যোগ আছে। আমরা যদি খুব বেশি টোটালিটেরিয়ান সোসাইটিগুলো, রিজিমগুলোর কথা বলি, তারা জিপসিদের পারসিকিউট করতো, তারা হোমোসেক্সুয়ালস অফ অল কাইন্ডসকে পারসিকিউট করতো, তারা বিশেষ কিছু রিলিজিয়নকে পারসিকিউট করতো। তাদের পারসিকিউট করার বৃত্ত কিন্তু বিশাল ছিল, এবং সেইভাবে আমরা দেখতে পাই যে পারসিকিউশন, এক্সপ্লয়টেশন, মেয়েদের নিয়ে, বাচ্চাদের নিয়ে, এনিবডি হু ইজ নট পাওয়ারফুল তাকে আমি পারসিকিউট করবো। আর শুধু তাই কেন, আই অলসো ফিল ভেরি স্ট্রংলি দ্য ওয়ে দ্য হেলদি সেক্সুয়ালিটি, সুস্থ যৌনতাকে আমরা কতটা নিজেদের প্রতিদিনের জীবনের পার্ট করে নিয়েছি। বাংলায় চয়েসেস 4টি গালাগালাজ, সেগুলো সেক্সুয়ালাইজড, হিন্দিতে 4টি গালাগালাজ, সেগুলো সেক্সুয়ালাইজড, আর ইংরেজির কথা তো বাদই দিলাম, 4 লেটার ওয়ার্ড থেকে শুরু করে কত লেটার ওয়ার্ড যে আছে। তো সেগুলো যখন লেখা হচ্ছে তখন আমরা অ্যাস্টেরিক্স দিয়ে কাজ চালাচ্ছি, হ্যাশট্যাগ লাগাচ্ছি, পার্সেন্টেজ মার্কস দিচ্ছি, ঠিক আছে। কিন্তু এসেনশিয়ালি আমরা এটা 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 এত হাস্যকর, প্যারাডক্সিক্যাল, যে আমরা সো কল্ড নরমেটিভ হেটেরোসেক্সুয়াল অ্যাক্ট গুলোকেও আমরা গালিগালাজ বানিয়েছি। কেন? কেন এর পেছনে চিন্তাধারা যেগুলো, সেগুলো আর অ্যাবাউট সাবজুগেশন, আর অ্যাবাউট এক্সপ্লয়টেশন, ঠিক আছে। আমি খুব বেশি মেন্টাল হেলথ এবং বলছি না, আমি রাদার আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আমি হয়তো সোশিওলজিক্যাল ইস্যুগুলোকে টাচ করছি। এই যে শুভম এত ভালো করে বিভিন্ন ইন্ডিয়ান মিথোলজি থেকে এক্সাম্পল গুলো তুলে তুলে আমাদের দেখালো, একটা খুব জ্বলন্ত এক্সাম্পল খুব রিসেন্ট বই দিয়ে বলি, দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন বলে একটা ছবি এসেছে কিছুদিন আগে, একটা মালায়ালাম ছবি, অনেকে হয়তো দেখেছেন, অনেকে হয়তো তার ব্যাপারে শুনেছেন। ইটস এ পাওয়ারফুল স্টেটমেন্ট। একটি মেয়ের বিয়ে হয় একটি সো কল্ড কালচারাল ফ্যামিলিতে, এবং সেখানে তার রোল হলো ইন দ্য পেকিং অর্ডার দ্য লোয়েস্ট। সে সকলের দেখাশোনা করবে, রান্না বান্না করবে, সকলের ক্রিচার কমফর্ট যোগাবে, আর তার নিজের কোনো পজিশন হবে না, ঠিক আছে, তার কোনো সত্যি কথা ঠিক কথা বলারও পজিশন নেই। কিন্তু এগুলো সবই এতে সেক্সুয়াল আন্ডারকারেন্ট যেটা আছে সেটা এক্সপ্লয়টেশনের। সবচেয়ে মজার কথা হলো যে কেরালাতে একজন বিশিষ্ট দেবতা হলেন লর্ড আইয়াপ্পা। লর্ড আইয়াপ্পা, তার নাকি জন্ম হয়েছে দুজন সো কল্ড প্রোটো মেল দেবতাদের ইয়েতে, মোহিনীর কথা যে শুভম বলল, সেই ঘটনা, ঠিক আছে। তো সেখানে আমরা জেন্ডার ফ্লুইডিটি বলছি, সেখানে আমরা জেন্ডার অ্যাকসেপ্টেন্স বলছি, ঠিক আছে। বিষ্ণু যেহেতু মোহিনী রূপ ধারণ করেছিলেন এবং শিবের ঔরসে আয়াপ্পাকে জন্ম দিয়েছিলেন, বিষ্ণু ডাজন্ট বিকাম এনি লেস মেল এনিওয়্যার, ঠিক আছে। কথা হলো যে আরো তার র্যামিফিকেশন আছে, যে আয়াপ্পার যারা সোর্ন ডিভোটি, যারা অ্যাবসলিউটলি লিভ এন্ড ডাই বাই হিজ নেম, দে আর দ্য ওয়ার্স্ট পারপেট্রেটার্স অফ মেল ডমিনেন্স, ঠিক আছে। শুরু করছিস একটা জায়গা থেকে, সেটাকে লজিক্যালি বল না, আই উইল ইউজ এভরিথিং আন্ডার দ্য সান ফর দ্য পারপাস অফ মাই এক্সপ্লয়টেশন। মানে যারা খেলে সো কল্ড পেট্রিয়ার্কাল, নরমেটিভ, হেটেরোসেক্সুয়াল, হোয়াটএভার ইট ইজ, এই যে বিরাট মনোলিথিক, মানে চিন্তার মনোলিথ, এরা দে প্লে ডার্টি অল দ্য টাইম, ঠিক আছে। আচ্ছা পার্থদা, আমি একটু আবার সে ঘুরে ফিরে একই প্রশ্নে আসছি। সোসাইটাল কথা তো
আমরা অনেক শুনলাম, হুম, হুম, কিন্তু তোমার যে এক্সপার্টাইজ আছে, হ্যাঁ, এই যে ধরো যে মেন্টাল বা সোসাইটাল বা ফ্যামিলিয়ার প্রবলেমস যারা ফেস করে, তার জন্য তাদের তো অনেক রকম মেন্টাল হেলথ ইস্যুস দেখা যায় না, সেলফ কনফিডেন্স ইস্যুস বা সুইসাইডাল ইস্যুস, এরকম তো প্রবণতা আমি শুনি এলজিবিটি কমিউনিটিতে অনেক হচ্ছে। আমি এখন যা ডকুমেন্টারি হচ্ছে টিভিতে তাতে দেখছি। তো তোমার মানে কি অ্যাডভাইস হবে, ওরা কিভাবে ডিল করবে ওদের এই সব প্রবলেমস গুলোতে? দেখো, যে কোনো এক্সপ্লয়েটেড গ্রুপ উইল ফেস দিস। আর এখানে যেটা যেটা আমাদের বাকি প্যানেলিস্টরা বলছেন, এদের নিয়ে কথা বলছি আজকে, হ্যাঁ, সেই জন্য বলছি না, আরো বেশি বলে যে the persecution doesn't come from another continent, it doesn't come from the push of a button anywhere. I am being persecuted for my sexual orientation or being different from others by my peers, বৌদি ডাকা or whatever ডাকা, এবং সমস্ত সময় আমার পারসিকিউশন হচ্ছে, বুলিং হচ্ছে। তো আমাকে তারই মধ্যে থেকে রেজলিউশন তৈরি করতে হবে, হেল্প নিতে হবে, কথা বলতে হবে। এই দেশে আসার পরে আমি দেখেছি যে সার্ভিসেস ডেভেলপড হওয়া সত্ত্বেও দেয়ার আর গ্যাপস। ঠিক আছে, যারা পারসিকিউটেড হচ্ছে তারা কিন্তু পরে এসে আমাকে বলে যে বিকজ আই ওয়াজ ডিফারেন্ট, আই ওয়াজ ট্রিটেড ডিফারেন্সিয়ালি, আই ওয়াজ পারসিকিউটেড অ্যান্ড দ্যাট অ্যাডেড টু মাই ট্রমা। এখন ট্রমা এই পারসিকিউশনটা কিন্তু ইটস নট নেসেসারি দ্যাট ইট ইজ অলওয়েজ কামিং ফ্রম আউটসাইড দ্য কমিউনিটি। ডোমেস্টিক ভায়োলেন্স যখন হয় না এলজিবিটিকিউ তে, অনেক সময় উইদিন দ্য কমিউনিটি হয়, বিকজ they see that this person is very easy to be dominated because they are shunned by their family, by their friends. The only person that he or she can turn to is me. So it is very easy for me to overpower this person and dominate this person. I couldn't agree more with you there. সে তো আছেই। আমি যেটা সাজেস্ট করব জেন্টলি, শুভম ওয়ান্টস টু সে সামথিং, সরি। না, আমি ওই জাস্ট ওই পয়েন্টটাতেই বলে, আমি এটা ফুটনোটের মতো যে ইনইকুয়ালিটি যেখানে এক্সিস্ট করে সেটার কিন্তু একটা হরাইজন্টাল অ্যাক্সিস হয়, একটা ভার্টিক্যাল অ্যাক্সিস হয়, এটা মানতে হবে। উইদিন গ্রুপ ইনইকুয়ালিটি বুঝিয়ে বলো হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল অ্যাক্সিসটা। আচ্ছা, যেটা হরাইজন্টাল অ্যাক্সিস, যেটা আমি বলছি যে আমাদের কমিউনিটি, তোমাদের কমিউনিটি, তাহাদের কমিউনিটি ইত্যাদি গুলো, কিন্তু ইনইকুয়ালিটি উইদিন দ্য কমিউনিটি এটা কিন্তু মারাত্মক। এই ইনইকুয়ালিটি এক্সিস্ট করবে, এর একটা পিয়ার প্রেসার সাংঘাতিক রকমের আমাদের মধ্যে। আমি যেটা বলতে পারি একটা উদাহরণ দিয়ে, এই গে ওয়ার্ল্ডেও কিন্তু ম্যাসকুলাইন গে অ্যাশ একটা পয়েন্ট বলেছে, আমার হাজবেন্ড কিন্তু ম্যানলি। আমি কথাটা শুনে আমার শক হয়েছি, এই শকটা লেগেছে। এই ইনইকুয়ালিটিটা খুব দগদগে, যেহেতু এটা সমাজের একটা বড় অংশ, সেক্ষেত্রে সেখানেও হয়ে গেছে ফেমিনাইন গে এটা একটু লেস তার সম্মান, আর ম্যাসকুলাইন গে তার একটা সম্মান। ওই জন্য অনেকে বলে যে তুমি কি এই রকম গে নাকি ওই রকম গে, এইটা যেটা ও কোয়েল একটু আগে বলছিল, কতি, এগুলো সব ফার্সি ভাষা, কিন্তু এগুলো এই হিজড়া সম্প্রদায়ের ব্যবহার করতে করতে অনেক ভাষা প্রচলিত আছে, যেটা কিন্তু এই হিজড়া সম্প্রদায় বা এখন আমরা যেহেতু অনেকটাই রেইনবো সম্প্রদায়ের মতো করে মিশছি, আমরা শব্দগুলোর সঙ্গে সংশ্লিষ্ট, যেটা তোমরা হয়তো নয়। কতি একটি শব্দ যেটি বোঝানো হয় মেলি গে পুরুষদের বা আমি সকলকে রিকোয়েস্ট করবো, স্কাইতে এখন অনেক ডকুমেন্টারি হচ্ছে, অনেক প্রোগ্রাম হচ্ছে প্রাইড মান্থের জন্য। সেখানেই আমি জানতে পারলাম যে যাদের মধ্যে যারা ফেমিনিন গে, তাদের কিন্তু যারা একটু বেশি ম্যাসকুলিন গে তারা প্রচন্ড বুলি করে, এবং সিক্স প্যাকস বা বডি বিল্ডিং সেটা প্রচন্ড বেশি প্রচলিত কমিউনিটির মধ্যে। এটা কিন্তু খুব একটা স্বাভাবিক, যেমন ওই সিরিয়ালে দেখানো হচ্ছে বলে আমরা জানতে পারছি, সেরকম তো না যে শাশুড়ি বউয়ের ঝামেলা। শাশুড়ি বউয়ের ঝামেলাটা কি, এটা পুরুষতান্ত্রিক সমাজে একটি সাপ্রেসিভ গ্রুপের পাওয়ার প্লে উইদিন দ্য কমিউনিটি, উইদিন দ্য গ্রুপ, তাই না? এটা একটা খুব বড় এক্সাম্পল হচ্ছে ভার্টিক্যাল ইনইকুয়ালিটি। আর সেই আর ঠিক এইরকমই আমাদের মধ্যে সবাইকার ক্ষেত্রেও আছে, ছেলেদের মধ্যেও আছে, যে রামবাবু অতিশয় ভদ্র মানুষ, বঙ্কুবাবুর বন্ধু গল্পটাই তো ওরকম ভার্টিক্যাল ইনইকুয়ালিটি। এক্স্যাক্টলি। আমি যেটা দেখেছি আমার পেশেন্টদের মধ্যে, যে যারা মোটামুটি
মানে কি বলবো ভালো মানুষ, আই এম ইউজিং দ্য ভ্যালু অ্যাডেড টার্মস কনসিয়াসলি, যারা ওভারটলি এক্সপ্লয়টেটিভ নয়, রেট্রোগ্রেসিভ নয়, যারা ফ্রি থিঙ্কিং ও করে এবং তাদের একটা স্ট্যান্ড আছে ভালো মন্দ জিনিস নিয়ে, সেই জাতীয় লোক যখন সেম জেন্ডার অ্যাফিলিয়েশনস তৈরি করছে, সেম সেক্স রিলেশনশিপ তৈরি করছে, তখন কিন্তু সেগুলো নর্মেটিভ হয়ে যাচ্ছে, এক্সপ্লয়টেশন আসছে না সেখানে। কিন্তু তার মধ্যে আবার এই ইস্যুগুলো এসে পড়লে তখন হয় ঝামেলা। কথা হলো যে আমাদের এই জিনিসগুলোকে বুঝতে হবে এবং স্পেডকে স্পেড বলতে হবে। এই যে বারবার করে শব্দগুলো আসছে, সেই শব্দগুলোকে ব্যবহার করতে হবে এবং কোথায় যে স্ট্যান্ড সেটাকে বোঝাতে হবে। আমি এখানে আসার পরে আমি ইন্টারসেক্স কমিউনিটি প্রায় দেখিনি। আমি খোঁজ নিয়ে জেনেছি, আমি রয়্যাল কলেজ অফ সাইকিয়াট্রিস্টের যেটা প্রাইড সাবগ্রুপ, স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ, তার সদস্য তারা এবং মাইন্ড এবং এনএইচএস মেন্টাল হেলথ, তারা খোঁজ খবর দিচ্ছে যে ইন্টারসেক্স ইউকে বলে অর্গানাইজেশন আছে, কিন্তু তাদের কাজকর্ম সম্বন্ধে আমি অবহিত নই, কেননা আমার কখনো সুযোগ ঘটেনি। আরেকটা জিনিস যেটা দেখি আমরা, যেটা আমাদের আগে সাবজেক্টে আদিকালে পড়ানো হতো, জেন্ডার ডিসফোরিয়া কিংবা ইগো ডিস্টনিক হোমোসেক্সুয়াল ওরিয়েন্টেশন, সেটা একটা রোগ ছিল একটা জামানায়, এখন সেটা নেই। ফরচুনেটলি আমাদের নোজোলজিক্যাল সিস্টেম হ্যাজ বিকাম আ মোর ইনক্লুসিভ অ্যান্ড মোর প্রোগ্রেসিভ ওয়ান, ঠিক আছে, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত ছিল। when I was a trainee I had known of it. তো ইয়ে নিয়ে হোমোসেক্সুয়াল ওরিয়েন্টেশনস নিয়ে কিংবা বাইসেক্সুয়াল ওরিয়েন্টেশনস নিয়ে আমাদের পেশেন্টরা খুব বেশি প্রবলেম পোজ করেন না in the normal the so-called everyday psychiatric outpatient services, কিন্তু ট্রান্সজেন্ডারদের প্রবলেম কিন্তু তৎসত্ত্বেও যথেষ্ট আছে, কেননা সেটি একটি আলাদা সাবগ্রুপ উইদিন দ্য LGBTQ, এবং তাদের দুটো জিনিস নিয়ে তারা আলাদা। একটা হলো যে তাদের সাবজেক্টিভ ডিস্ট্রেস হয়তো অন্য গ্রুপগুলোর তুলনায় আরো অনেক বেশি, দ্য রাইট সোল ট্র্যাপড ইন দ্য রং বডি যা ওরা বলে সেটা আছে। আরেকটা হলো তাদেরও পারসিকিউশন প্রচন্ড। আমি ব্যক্তিগতভাবে একজন ট্রান্সজেন্ডারকে চিনতাম, যার সঙ্গে রোগ ছাড়াও দু চারটে সুখ দুঃখের কথাও হতো, ঠিক আছে, এবং তখন এই পারসিকিউশন ব্যাপারটা আরো ঘনিষ্ঠভাবে বুঝতে পারলাম। বড় শহরগুলোর কথা আলাদা, ম্যানচেস্টার এন্ড লন্ডন আর নট ইউকে। এই শহরগুলোতে কমিউনিটিগুলো স্ট্রং, প্রাইড মান্থ ইজ এ রিয়েল প্যালপেবল থিং, প্রাইড প্যারেডস আর দেয়ার। এই ইয়েগুলোর ব্যাচগুলোর অত প্রয়োজনীয়তা সেখানে নেই, কিন্তু there is a rural England, there is a suburban England যেখানে পারসিকিউশন খুবই প্যালপেবল এবং লোকেদের অনেক রকমের মেন্টাল হেলথ ইস্যু তৈরি হয়। পারসিকিউশনের সঙ্গে কঠিন মেন্টাল রোগ হতে পারে, এবং during particular low periods in their lives they can think very negatively of themselves and can harm themselves substantially. এমনিতেও এই যে একটা মিথ কবি লিখেছে, এই যে আমরা এতক্ষণ যে ডিসকাস করছিলাম, যে এটা কিন্তু মিথ, যে আমরা সবাই ভাবি যে LGBTQ+ people can be spotted by mannerisms, clothing, physical characteristics, and gay men are always feminine and lesbian women are always butch. এটা এক ধরনের স্টিরিওটাইপ। এটা একেবারেই সত্যি না, because this stereotyping is caused by who? By us, the heterosexual people. এবং এর পেছনে সুচিন্তিত মনোভাব আছে, এগুলো পুরো দেখে দেওয়া, এগুলো পুরো এক্সপ্লয়টেশনের সঙ্গে লিঙ্কড। আমি যদি নন এক্সপ্লয়টেটিভ হই, I don't give a damn যে অন্য কি তাকে কিভাবে আমি চিহ্নিত করব, বাট ইফ I have got an agendum, if that is an hidden agendum, তাহলে আমি সবকিছুই করব। অ্যাবসলিউটলি। আমি এখানে শুধু বাকিদার ওই কথাটাকে একটু সবার কাছে জানিয়ে দেওয়ার জন্যই আমি আঙুলটা তুললাম, যে একটু বলে দিই, ট্রান্সজেন্ডার মানে হলো সেই মানুষরা যাদের বায়োলজিক্যাল সেক্স যাই হোক না কেন, তারা মনে যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, এটা এবার এক্ষেত্রে পোশাকের একটা গুরুত্ব রয়েছে। যারা ট্রান্সজেন্ডার মানুষ, তারা কিন্তু তাদের মনের জেন্ডারের সঙ্গে মিলিয়ে পোশাক পরবে, সেটা স্বাভাবিক, কারণ সে তো মনে। আমরা যেমন সিসজেন্ডার, মানে আমাদের অ্যাট বার্থ যে সেক্স নিয়ে আমরা জন্মেছি, উই আইডেন্টিফাই অ্যাজ দ্যাট।
ট্রান্সজেন্ডার না হয়তো তুমি জেন্ডারলি সেইটাতে আইডেন্টিফাইড আইডেন্টিফাই করছে এক্স্যাক্টলি, বাট ট্রান্সজেন্ডার হচ্ছে যে সেক্স নিয়ে জন্মেছে, অ্যাট বার্থ দে ওয়্যার অ্যাসাইন্ড সাম সেক্স, তার সেটার জেন্ডারটাকে সঙ্গে ওরা আইডেন্টিফাই অন্যভাবে করছে না। হ্যাঁ হ্যাঁ ওই জন্য সেক্স আর জেন্ডার এখানে দুটো আলাদা করে ভেবে নিলেই খুব সহজ হয়ে যায় ব্যাপারটা। সেক্স হচ্ছে আমাদের শরীরের অংশ যেগুলো রয়েছে, যার জন্য সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি বলে একটা ব্যাপার আছে। আমি যে যৌনাঙ্গগুলো নিয়ে জন্মেছি সেটার সঙ্গে আমার জেন্ডার আইডেন্টিটি মিলছে না, তখন আমি আমার সেক্স রিঅ্যাসাইন করব, তার একটা সার্জারি আছে, এটা মেডিকেল ইস্যু। এটা নিয়ে আমি কিছু বলতে চাই, কারণ এটা আমরা সর্বক্ষণই দেখছি। we get the requests from the surgeons asking our opinion that this person wants corrective surgery or reconstructive surgery, reassignment surgery, এগুলো হচ্ছে একেবারে শেষের ধাপ। তার আগে শুভম যেটা বললো, প্রথমে শুরু হয় ক্রস ড্রেসিং, তারপরে যেটাকে বলা হয় ট্রান্সভেস্টাইট ট্রান্সজেন্ডার প্রেজেন্টেশন, এর সঙ্গে আবার কিছু ফেটিশিজম ইত্যাদি ঝামেলা আছে, সেগুলো আপাতত বাদ দিলাম। কিন্তু এখানে মানুষের জেনুইন ডিস্ট্রেস নিয়ে আমি কথা বলছি। তো এটাতেও কিন্তু লোকের বিভিন্ন স্ট্যান্ড তৈরি হয়। কেউ শুধু ক্রস ড্রেসিং করেই খুশি, ঠিক আছে, আউটওয়ার্ডলি আমাকে আমার প্রেফার্ড জেন্ডারের মতো দেখাচ্ছে, and I develop the mannerisms of moving around through that, and I kind of through lifestyle choice make myself a person of the preferred gender, ঠিক আছে। এখন সেইখানে গিয়ে সেইটাই করেই আমি দীর্ঘ সময় কাটাবো না, আমি তার সাথে আরো কিছু ফিজিক্যাল এবং ফিজিওলজিক্যাল চেঞ্জেস আনতে চাইবো, সেগুলো এট ডিফারেন্ট লেভেল হয়। একটা হলো হরমোনাল ট্রিটমেন্ট, তারপরে হলো মাইনর সার্জারি, তারপরে হলো মেজর কনস্ট্রাকটিভ সার্জারি, তারপরে হলো ভেরি মেজর কনস্ট্রাকটিভ সার্জারি। এই সমস্তটা একটা কন্টিনিউয়ামে আছে। কিছু লোকে একেবারে টোটাল পর্যন্ত যায়, কিছু লোকে যায় না। তো সেটা আমাদের জিততে হবে যে মানুষের জন্য কোনটা ইম্পর্টেন্ট এবং কোথায় সে থামতে রাজি, আমরা তাকে ততটা হেল্প করব। এনএইচএস এ কিছু গন্ডগোলও আছে, কেন এনএইচএস এ সবকিছু ফ্রি বলে অনেক দামি সার্জারি আবার ততক্ষণ পর্যন্ত কমিশনড হবে না যতক্ষণ না তার পেছনে মেডিকেল রিজন আসবে। সুতরাং লোকে আমার নাকটা লম্বা কি আমার কানগুলো বেঁটে বলে রিকনস্ট্রাকটিভ সার্জারি করাবে, পাবলিক পয়সা, সেটা আবার যাতে না হয় সেটা মাথায় রাখতে হবে। তো এগুলো সবই খুব ফ্লুইড এরিয়া, এগুলো মাল্টিফ্যাক্টর এরিয়া, এগুলোতে আমরা সবাই উই কাম ইন অ্যাজ অ্যান এক্সপার্ট অ্যান্ড অ্যাজ এ লার্নার অ্যাট দ্য সেম টাইম। যে কোয়ালিটেটিভ রিসার্চে বলা হয় না পার্টিসিপেন্ট অবজারভার, উই আর অল পার্টিসিপেন্ট অবজারভার্স ইন দিস ফিল্ড। একজন কমেন্ট করলেন, কমেন্ট জাস্ট চলে গেল, ডেম এডনার কথা কেউ বলেছে, ডেম এডনা। আচ্ছা, আমি ডেম এডনাকে আমি চিনি না, আমি অত জানি না, কিন্তু আমি বলছি যেটা পারফর্মেটিভ জেন্ডার অ্যাপিয়ারেন্স, ওইটা কিন্তু ট্রান্সজেন্ডার নয়, ওটা পারফরমেন্স। তাই তো আগেকার দিনে আমাদের যাত্রাপালায় সবাই তারা ট্রান্সজেন্ডার ছিল, যারা ওই সীতা বা রাধার রোল করতো, ওইগুলো ট্রান্সজেন্ডার নয়। ট্রান্সজেন্ডার হচ্ছে যারা নিজেদের জীবনে একটা তার লিঙ্গ নির্ধারক আইডেন্টিটি নিয়ে খুশি নয়। এবার অনেক সময় যেটা পার্থিতা বলছেন যে তারা অ্যাসাইনমেন্টে গেল, রিঅ্যাসাইনমেন্ট সার্জারিতে গেল কি গেল না সেটা পরে, সে যদি অ্যাসাইন্ড হয়ে যায়, রিঅ্যাসাইন্ড হয়ে যায়, সে তখন ট্রান্সসেক্সুয়াল, সে তখন মানে তার সেক্সুয়ালিটিকে সে ট্রান্সফর্ম করেছে। কিন্তু তার আগে অবধি আমি জাস্ট ক্রস ড্রেস করলাম কারণ আমি আমার প্রেফার্ড জেন্ডারের সঙ্গে সেটাকে মিলিয়ে দিতে চাই, তাহলে আমি ট্রান্সজেন্ডার। তার সঙ্গে আমার পারফরম্যান্স এর সম্পর্ক নেই। এটা তাহলে এবার খুব ক্ল্যারিফাইড হলো যে ট্রান্সসেক্সুয়াল হচ্ছে a person who has undergone a surgery. Surgery হওয়ার দরকার নেই। Who has made, let's put it this way, a person who feels that they are of a different gender internally than they are outside, and they are making active efforts towards reaching the other side. সেটা পুরোটা হতেও পারে, নাও হতে পারে, but it's a journey, and as experts we try to help. Exactly.
যখন আমাদের ডিসকাশনটা সাংঘাতিক ইন্টারেস্টিং মোড়ে এসছে তখন দেখছি সময় শেষ হয়ে এসছে। আমি তো তোমাদের সবাইকে বলবো যে অ্যাডভাইস দিয়ে শেষ করতে, কিন্তু শেষ করার আগে আমি এইটা ভীষণভাবে বলবো যে আজকে এটা একটা শুরু হলো, একটা মাইলস্টোন ক্রিয়েটেড হলো, কিন্তু এখানেই এটা শেষ হবে না। এরকম আমরা বলিনি যে জাস্ট এই মান্থের জন্যই একটা আমরা স্পেশাল প্রোগ্রাম করে ও উই হ্যাভ অ্যাচিভ সামথিং গ্রেট, কিন্তু এই রেসপন্সিবিলিটিটা কিন্তু যতটা আমাদের ততটা তোমাদেরও তো কিপ দ্য কনভারসেশন অ্যালাইভ অ্যান্ড হ্যাপেনিং। তোমরা সবাই IBUK এর মেম্বার, আমি রিকোয়েস্ট করবো তোমরা রেগুলারলি এসব বিষয়ে IBUK তে পোস্ট করো। তোমরা 2 জন করবে আজকে, কালকে দেখবে 5 জন, পরশু 10 জন, আরো অনেকে। তোমরা উইদিন IBUK একটা কমিটি ফর্ম করতে পারো যারা একে অপরকে হেল্প করতে পারো, মানে আমাদের থ্রু দিয়ে না এসে ডিরেক্টলি তোমাদের অ্যাপ্রোচ করবে। আর তোমরা প্লিজ এগুলোকে আর্টিকেলস লেখো, লোককে জানাও, এডুকেট করো, ইনফর্ম করো। এখন আমাদের অনেক কিছু জানার আছে, উই হ্যাভেন্ট ইভেন টাচ দ্য টিপ অফ দ্য আইসবার্গ আমি বলবো। আর এই দায়িত্বটা তোমাদের ভীষণভাবে তোমাদের ওপর মানে বর্তাচ্ছে। তো কোয়েল, তুমি বলো তোমার অ্যাডভাইস কি টু people who are heterosexual and to people who belong to your community? Ki tomar what is the one piece of important advice that you would like to give them? To my community, we have to basically, Shubham jeta bollo, we have to forget about our own differences and kothao ekটু অসুবিধা হচ্ছে সেগুলোকে ভুলে we have to see above that and আমাদেরকে আরো স্ট্রং হতে হবে, বিকজ এক্সটার্নাল ফোর্সেস এর থেকে আমরা যেই ইন আ সাটল ওয়ে টু পুট ইট মানে যেই ডিফিকাল্টিস গুলো ফেস করি সেটাকে উইথস্ট্যান্ড করার জন্য আমাদের নিজেদের মধ্যে অনেক বেশি স্ট্রেংথ চাই। এটা হচ্ছে কমিউনিটির প্রতি আমার মানে আই উড লাইক টু অ্যাড্রেস দ্যাট। আর বাইরে যেটা হবে সেটা হচ্ছে আমার মনে হয় ওই লাইফ ইমিটেটস আর্ট, আর্ট ইমিটেটস লাইফের কথা যদি আমি বলি, আমার মনে হয় আমাদের এই মুহূর্তে যা রিসোর্সেস আছে অ্যান্ড মানে আমরা সবাই মোটামুটি সোশ্যাল মিডিয়াতে আছি, তো ইগনোরেন্সটা না মানে অপশন না, আর মানে আমাদের ওই জায়গাটা ইট ইজ অ্যান এক্সকিউজ। মানে এখন মানে সবকিছুতেই এত মানে সবকিছুই এত ওপেন, এত আমরা সব মানে মুখোমুখি হতে থাকি সবসময় কিছু না কিছু। তো একটা মানে আনফরচুনেট একটা ছোট্ট ইনসিডেন্ট কেউ মানে কমিট করলো, মানে আত্মহত্যা করলো, খবরের কোন একটা ছোট্ট আমরা ক্লিপেট পেলাম, তো সেটাকে মানে আমরা ইগনোর করে দিলাম। তো আমাদেরকে আমাদের অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে, তার জন্য নিজের এফর্টটা খুব দরকার। মানে নিজেকে আমাকে কেউ এসে শিখিয়ে দেবে না, আমাকে ওটা জানতে হবে। সো আমার এটাই আমার মানে রিকোয়েস্ট, আর আমি রিকোয়েস্ট তো করবো না, মানে আমার এটাই বেসিক্যালি বলার আছে মানে ফর পিপল, কারণ আমরা আমাদের স্ট্রাগল দিয়ে ওই এফর্টটা নিজেরাই নিই টু নো মোর, কারণ আমাদের মধ্যে এমপ্যাথিটা নিজেরাই মানে আমরা গ্রো করতে আমাদের সুবিধা হয়, কারণ আমাদের এটা আমাদের লিভড এক্সপিরিয়েন্স, আমরা যেই অভিজ্ঞতাগুলো দিয়ে যাই, তো আমাদের এটা জানতে হয়, ওটা আমাদের ওইভাবেই আমরা এগোতে পারবো। কিন্তু আমাদের এই মানে আমাদের মতন যারা তাদের বাইরে যারা আছে তাদেরকে এমপ্যাথিটা গ্রো করতে হবে, আদারওয়াইজ মানে এই যে একটা যে আমরা ক্যাপশন ইউজ করি লাভ ইজ লাভ বা মানে অ্যাকসেপ্টেন্স, এটার জাস্ট একটা ওয়ার্ড না, মানে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। এটাকে নিয়ে ভাবনা চিন্তা, এইসব প্রোগ্রাম যেগুলো আমরা করছি, মানুষের সাথে কথা বলছি, তো এগুলো নিয়ে একটু চিন্তা করা, মানে 5 মিনিট দেখলাম। আর এটা একটা, আরেকটা হচ্ছে আমার মনে হয় সোশ্যাল মিডিয়া বা যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছে, মানে আমার অনেক বন্ধু বান্ধব আছে বা আমি শিওর অডিয়েন্সেও অনেকে থাকবে বা যারা মানে চেনে ওরকম কাউকে যারা এসব নিয়ে কাজ করে, আমার মনে হয় সেগুলো মানে মানুষকে বলা উচিত যে তোমরা এই যে সোহম বললো না মিথ্যা, মানে মিথ্যা, এই বাউন্ডারি গুলোকে ক্র্যাশ করার জন্য পজিটিভ রেপ্রেজেন্টেশনটা খুব দরকার। মানে এই মকারি, এই মানুষকে মানে একটা বাজে একটা হাস্যকর একটা ভাবে প্রেজেন্ট করা সিনেমাতে বা ডকুমেন্টারিতে, এগুলো বন্ধ করতে হবে। আর আমরা যারা নিজেদের বন্ধু বান্ধবের যে নেটওয়ার্কটা আছে তাদেরকে বলা, কোয়েশ্চেন করা মোর ইম্পর্টেন্টলি, যে এটা কেন, মানে why did you participate in this? মানে if I have a friend who is a producer of Star Jalsha, I will go and ask them, why did you make fun of that character, make them a transgender character and make fun of them? And then মানে you bring up a character like that, and then later on তুমি দেখাচ্ছ যে they are, you know, the motive should be
for them to ultimately accept that that is wrong, যেটা মানে তুমি ওকে তৈরি করেছো আর তারপরে আলটিমেটলি ও চুল বড় করে মানে they are trying to fit into that binary, ওই কোয়েশ্চেন গুলো করা। তো এই কোয়েশ্চেন গুলো আমাদের কমিউনিটিতে হতেই থাকে, বিকজ আমাদের বললাম না ইট ইজ পার্ট অফ আওয়ার লিভড এক্সপিরিয়েন্স, আমরা এটা করছি। কিন্তু এই যে এফেক্টটা বাইরে থেকে, এই ইগনোরেন্সটা, এটা মানে আজকের দিনে ইজ নট অ্যান এক্সকিউজ, আমার এটাই বলার আছে শুধু। সেটাই, এটাকে ভালো অতিক্রম হলো এই করতে হবে। পয়েন্টটা তুমি তুললে, মিডিয়ার পয়েন্টটা। আই থিঙ্ক there's a big onus of responsibility which rests with film producers and directors and script writers as well. ওটা আমি বলবো ভেবেছিলাম, ভুলে গেছি, ভাগ্যিস বললে তুমি। আচ্ছা শুভম, তুমি বলো হেটারোসেক্সুয়ালদের প্রতি অ্যাডভাইস আর তোমার নিজের কমিউনিটির প্রতি অ্যাডভাইস। হ্যাঁ, আমি সবাইকার জন্য একটা জিনিস বলবো যে প্রথম কথা একটু পড়াশোনা করো, একটু পড়ো। হ্যাঁ, এই পড়াশোনাটা বড্ড কম আমাদের চারপাশের লোকেদের মধ্যে, একটু পড়ো। এবার পড়তে পড়তে দেখবে একটা সবচেয়ে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে মানুষকে মানুষ হিসেবে ভাবতে শিখবে। সে কি কে কি খায়, তোমার যতক্ষণ না তোমার পিছনে কি কিছু আটকাচ্ছে অত মাথা ঘামানোর প্রয়োজন। একটু পড়াশোনা করে সেইগুলো হ্যাঁ নিজেকে একটু আয়নার সামনে দেখার উপযুক্ত করি, আগে সেই জায়গাটা করুক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মিডিয়ার ভূমিকা তো মানে বলার কথা নয়, মানে সেখানে ঋতুপর্ণকেও একটা জোকার হিসেবেই দেখিয়েছে ছোটবেলা থেকে। আমি এটা দেখতে বড় হয়েছি এবং ঋতুপর্ণ নামে একটা গালাগালি শুনতাম আমি, মানে আমি ঋতুপর্ণ ঘোষ, সেটা আমার কাছে একটা গালি ছিল এবং সেইভাবেই দেওয়া হতো আর কি। হ্যাঁ, চুপ কর ঋতু, মানে সেটা মানে ঋতুপর্ণ, এই ব্যাপারটাকে হাইলাইট করা হতো। এবার ঘটনাটা হচ্ছে এর মধ্যে কিছু মানে দোষ আছে মিডিয়ার। সবচেয়ে বড় জিনিস, তারা না লেখাপড়া করে কোনো কিছু তৈরি করে ফেলে, যেটা ঋতুপর্ণ ছিলেন। যেমন একজন সমান্তরাল সিনেমাটার উদাহরণ তুলেছে, খুব অসহ্য। হ্যাঁ, হোমোসেক্সুয়াল মানুষ হলেই সে এত কষ্ট করবে এবং সে সাংঘাতিক ভাবে লাস্টে আত্মহত্যা করবে, এটা নয়। আমরা কেন আত্মহত্যা প্রবণ না হলে আত্মহত্যা করা যায় না? একদমই, অনেক কষ্ট সহ্য করে লোক বেঁচে থাকে। কিন্তু স্ট্রেট লোকেদের মানে সবাইকে ওটা একটা টেন্ডেন্সি, পার্থদা জানেন। এই কষ্ট পেয়ে আত্মহত্যা করলাম এইরকম আমার মনে হয় যে খুব অদ্ভুত ভাবে কিছু হয় না। কারণ আমার অনেক মানুষ আছে যারা দিনে দুটো রুটি জোগাড় করতে গিয়ে যে কষ্ট পায় তারপর কিন্তু তারা হাত কেটে মরতো। ওইভাবে মরে না কেউ, বরং মাথার মধ্যে ওই মরণ কল্পনাটা ঢুকিয়ে না দিলেই আমি মনে করি মঙ্গল। আমরা অত মরতে চাই না, আমরা কাউকে মরতে দেখতেও চাই না, ফলে ওইভাবে কেউ মরেও না। ওগুলো বাদ দাও, ওইসব ফালতু সিনেমা না দেখি, বরং সিনেমার মধ্যে মানুষকে মানুষ হিসেবে দেখি এবং তাদের মধ্যে দুঃখ যন্ত্রণাটা আমরা ফিল করি যে সবার মধ্যে আছে। হ্যাঁ, এবার সেই বোধটা তৈরি হবে একটু লেখাপড়া করলে, এর কোনো বিকল্প নেই গো। অত বাইরে থেকে দেখে হয় না, একটু ভেতর থেকে আনতে। তোমরাও একটু এডুকেট করো আমাদের। আমরা এই 2 ঘন্টার, হ্যাঁ বছরে একবার 2 ঘন্টার জন্য কথা বললে হবে না, রেগুলারলি করতে হবে। লোকেরা এটা কথা বলো, তোমাদের আলোচনার মধ্যে কথা বলো, জানিস তো ওই বাড়ির ছেলেটা একটা কি সুন্দর ছেলের সঙ্গে ডেট করছে, এগুলো আলোচনার মধ্যে নিয়ে এসো, লজ্জার কিচ্ছু নেই। আমরা যদি সেটা যদি বিচিং বলি, বিচিং করি না, বিচিংটাও তো স্বাভাবিক কথা। সেটাই বলছি আজকে 1 ঘন্টা মধ্যে না বিচিং করতে বলছি না, আমি বলছি যে 2 ঘন্টার মধ্যে সীমিত রেখো না, রোজ এটাকে এখন চালু রাখো। এটা আমরা একটা তীর ছুড়ে দিলাম, এবার নিশানা রাখতে অনেক দেরি আছে, কিন্তু সেটাকে দিয়ে রাখতে হবে। ইউ হ্যাভ টু কিপ দ্য কনভারসেশন অ্যালাইভ। একদম, সেটা খারাপ ভাবে হলেও, কারণ আমি খুব একটা মনে করি না একটা গ্রুপ অফ মেয়েরা যখন বসে, বা ছেলেরাও ওই একই, মানে কোনো তফাৎ নেই, তারা যখন একে অপরের কলিগের সম্বন্ধে বা তার বাড়ির অন্য বউদের সম্বন্ধে কথা বলে, খুব ভালো সমর্থন তারা করছে, আমার বিশ্বাস হয় না। ফলে এই বিচিকগুলো আমাদের 4-5 জনের মতো লোকেদের সম্বন্ধেও করুক, কিন্তু আমরা যেন এক্সিস্টেন্সের মধ্যে ঢুকি। ওই ভিজিবিলিটির জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। যত এইভাবে কথা হবে, তত আস্তে আস্তে আমরা অনেক বেশি নর্মাল হয়ে যাব। ফলে আমার মনে হয় যে এটা আস্তে আস্তে হবে, এটা খুব স্বাভাবিক একটা প্রসেস, এটা হোক, কিন্তু তার সঙ্গে ওই যে লেখাপড়ার প্রসেসটা চালাতে হবে, ওইটা কিন্তু বাদ দিলে চলবে না। নিশ্চয়ই। পার্থদা, অনেক কিছু বলা হয়েছে, সব খুব ভালো ভালো আর পজিটিভ কথা বলা হয়েছে। আমি জাস্ট গোটা কত পয়েন্ট দিয়ে এন্ড করছি। একটা হলো যে দিস গ্রুপ ইজ ভালনারেবল, সেটা মাথা রাখতে হবে। এই যে পড়াশোনার পয়েন্টটা শুভম বললো, সেটা খুব ইম্পর্টেন্ট। আর আমি তো এক ধাপ আরো এগিয়ে বলবো যে অ্যাক্টিভ সোশ্যালাইজেশন করো। If I am not friends with another person who is not
a straight person, or all my the acquaintances and friends and their families, if I am seeing people from close quarters who are only straight people, only the so called normative people, তাহলে আমার নিজস্ব যে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং সেটা লিমিটেড থাকবে। সুতরাং শুধু পড়া নয়, পড়া তো খুব জরুরি, তার সাথে আলোচনা, তার সাথে অ্যাক্টিভ সোশ্যাল অ্যাক্টিভিজম বাই মেকিং ক্লোজ কন্ট্যাক্ট, যাতে গর্ব করে বলতে পারি যে আমার খুব ক্লোজ বন্ধু তারা সেম জেন্ডার রিলেশনশিপ করে, আমি করি না, দ্যাটস মাই প্রবলেম অর মাই ওরিয়েন্টেশন, দ্যাটস নট দেয়ার প্রবলেম। এই সৎ সাহসটাকে যত আমরা দিয়ে দেব, যত ইম্পিটাস দেব, তত আমরা ডেফিনিট সুফল পাবো। ভালনারেবিলিটির কথা আসি, ভালনারেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেননা আমাদের women are very exploited and more vulnerable, সেটাও মাথায় রাখতে হবে। অটিস্টিক পিপল আর সেটা মাথায় রাখতে হবে, আনট্রিটেড ADHD আর সেটা মাথায় রাখতে হবে। তো যেগুলো লং স্ট্যান্ডিং কন্ডিশন, যেগুলো মাল্টি ফ্যাক্টর, যেগুলো রোগ ছাড়াও তার একটা কি বলবো নর্মেটিভ প্রেজেন্স আছে, সেইগুলোকে আরো বেশি করে করে মাথায় রাখতে হবে। ভালনারেবিলিটিকে ভুলে গেলে চলবে না, বিকজ দে আর ফেসিং প্রবলেমস এট ভেরিয়াস লেভেলস, নিজেদের অ্যাকসেপ্টেন্সের প্রবলেম, নিজেদের অ্যাসিমিলেশনের প্রবলেম, আর যেটা বললাম পার্সোনালিটি রিলেটেড ইস্যু তো আছেই, যা ইজ মাই সেক্সুয়াল ল্যাক অফ সেক্সুয়াল ক্ল্যারিটি অর জেন্ডার ক্ল্যারিটি পার্ট অফ আ বিগার ল্যাক অফ ক্ল্যারিটি অ্যাবাউট মাই সেলফ অ্যাজ এ পার্সন, তো সেটাও আছে, সেটাও মাথায় রাখতে হবে। এই সমস্ত আছে, কিন্তু পারসিকিউশন রিলেটেড ইস্যুগুলো মোর ট্যাঞ্জিবল, সেগুলোকে নিয়ে আমরা ডাইরেক্টলি কিছু করতে পারি। এই যে যখন কথা উঠবে, তখন ডোন্ট ইউজ ডেরোগেটরি টার্মস, ইউজ প্রপার words that are existing. Respectful words that you would use of another human being. Exactly. যদি না জানো তাহলে বল আমি জানি না, for want of a better word আমি এইভাবে ডেসক্রাইব করছি, সেইগুলো জরুরি। আর কমিউনিটির জন্য আমি যেটা বলবো বারবার করে, যে don't take the burden directly from the so called quote unquote normal people. Don't feel that, and don't hesitate in seeking help at all levels. যখন যেখানে হেল্প পাবে, হেল্প পাওয়ার রিমোট পসিবিলিটি আছে, সেইখানে গিয়ে নক করে দেখো। Maybe you'll be turned down. You have been turned down so many times. Maybe you'll receive dirty looks, persecutory comments that you are receiving anyway. ঠিক আছে, কিন্তু knock and you'll find out. And there are people who are waking up to the reality, who are trying to push themselves further. আমি গোটা ব্যাপারটাকে এভলিউশনারি হিসেবে দেখি, শুভম যেটা বললাম, কিন্তু এটা সোজা রাস্তা হবে না। সাফরাজেটসরা 100 বছর আগে ফিমেল ভোটিং নিয়ে কাজ করেছিল, তার সুফল এতদিন আমরা পাচ্ছি, এবং অনেক কিছুতে পাচ্ছিও না। ঠিক আছে, ইটস নেভার অ্যান এন্ড পয়েন্ট, ইটস দ্য জার্নি। ঠিক আছে, বাট মোর পিপল কাম আউট, মোর পিপল টক অ্যাবাউট, মোর পিপল শেয়ার, দ্যাট ইজ দ্য প্রসেস। কিছুদিন আগেই আমাদের স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের রয়্যাল কলেজ অফ সাইকিয়াট্রিস্টের স্পেশাল মিটিং হলো, প্রাইড মান্থ বলেই আরো, তাতে ওরা বেছে বেছে ধরে এনেছিল কারেন্ট প্রেসিডেন্ট অফ ইউএস এর সাইকিয়াট্রিস্টদের গ্রুপ, past president of UK psychiatrist group, আরো আদার established people, এবং তারা সবাই এসে শোনালেন নিজেদের গল্প, যে তারা কিভাবে কাম আউট করেছেন, কিভাবে অ্যাসিমিলেট করেছেন, সেগুলো খুব ভালো। কিন্তু তার সঙ্গে এটাও বলতে হবে যে যারা অদি এমিনেন্সে পৌঁছয়নি, যারা দে আর অন দি জার্নি, তাদের জার্নিটাকে, তাদের স্ট্রাগলটাকে, তাদের পজিশনটাকে, তাদের রেজিস্ট্যান্স, আই এম ইউজিং দিস ওয়ার্ড ভেরি ভেরি কনসিয়াসলি, তাদের রেজিস্ট্যান্সকে আমাদের সেলিব্রেট করতে হবে। আমি শুধু একটা কথা বলে পার্থদার মতো মানুষদের অনেক বেশি অনেক ধন্যবাদ দেব, কারণ এই মানুষগুলো আছে বলে আমাদের একটা বড় জায়গা আমরা ছায়া পাই। কারণ আমি আমার কলেজে পড়ার সময় এত বেশি ডিপ্রেস থাকতাম, কারণ স্কুল লেভেলে একটা সাংঘাতিক যন্ত্রণার ভেতর দিয়ে এসেছি। সবাই বলতো যে কলেজ মানে একটা সাংঘাতিক উৎফুল্লতা, আর আমি ওই জন্য বেছে বেছে আশুতোষ কলেজে গিয়েছিলাম। এমন মনে করছিলাম সাউথ ক্যালকাটার ওই সেফ জোনটা, ওই স্যাংচুয়ারির মধ্যে হয়তো আমি খুশি থাকবো। আমি ভুল ছিলাম, সব জায়গাতেই অসভ্যতাটা ছিল। সেক্ষেত্রে এই ডিপ্রেশনের জন্য আমাকে ডিসিশন নিতে হয়েছিল আমি কি করব। আত্মহত্যা আমার দ্বারা হবে না, কারণ আমি আত্মহত্যা প্রবণ নই। সেক্ষেত্রে আমার সুবিধা হয়েছিল, আমি ডিসাইড করে, তখন ওই টিভিতে ওই ওরকম সেই মনের কথা ইত্যাদি সব অনুষ্ঠান হতো, সেটা দেখে আমি ঠিকানা জোগাড় করে ডক্টর রিমা মুখার্জির কাছে গিয়েছিলাম।
তিনি একজন খুব নামকরা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, হ্যাঁ সাইকিয়াট্রিস্ট। কারণ উনি আমায় তখন বলেছিলেন যে এটা সাইকিয়াট্রিস্টের কাজ নয়, তোমার ক্ষেত্রে একজন সাইকোলজিস্টের কাউন্সিলিং প্রয়োজন। এই টার্মগুলো আমি তখন জানতাম না। তখন উনি আমাকে রেফার করেন ডক্টর পারমিতা মিত্র ভৌমিকের কাছে। তাকেও চিনি, again a very respected colleague, they're all experts একদম। এবং শুধু সবচেয়ে বড় কথা, স্কুলেরও সিনিয়র, আচ্ছা স্মল কমিউনিটি, খুব খুব গুরুত্বপূর্ণ এদের ভূমিকা আমার জীবনের প্রতি। কারণ একটা মানুষ যে একেবারে তলানিতে তখন মানসিকভাবে, তাকে উঠিয়ে এনেছিল। এই জন্য আরো বলছি যে যারা আমাদের মতো মানুষ যারা কষ্ট পাচ্ছে, তোমরা যারা জানো তাদেরকে একটু বলো যে সাইকোলজিস্টের কাছে যেতে। আমরা তো সাইকোলজিস্টের বা সাইকিয়াট্রিস্টের কাছে ডাইরেক্ট যাই না, কারণ মনে করি যে পাগলের ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, ফলে এই জিনিসটাকে একটু তাদেরকে বোঝাও যে এই পাগলামির জন্য তাদের যাওয়া উচিত, এটা একটা নর্মাল জিনিস। এই পাগলের ডাক্তারটাই মিসনমার, সেই নিয়ে অনেক যুদ্ধ বাকি। সেটাই হচ্ছে এই যে মিডিয়াতে সবাইকে হীন এবং হেয় করে দেখানো, মেন্টাল ইলনেসকে যে কত ভুল দেখানো হয়, সেই নিয়ে আমার মানে there are lots of thorns in my flesh। তো তোমরা অনেক বেশি এটাকে রিয়েলাইজ করবে। আমি বলবো যে কিছু মানুষের প্রয়োজন থাকে এই কাউন্সিলিং গুলো। এই কাউন্সিলিং না হলে আমি আজকে এখানে পৌঁছতাম না। আর সবচেয়ে এবার যদি বলা যায় যে এটা আমি প্রিভিলেজ ফ্যামিলি থেকে এসেছি বলে, না, আমার কাছে যখন টাকা ছিল না, এদেরকে টাকা দেওয়ার মতো টাকা আমি বাড়িতে চাইতেও পারতাম না যে আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাবো বা সাইকোলজিস্টের কাছে যাবো। প্রথম প্রশ্ন, পাগলের ডাক্তার দেখাবে কেন? এইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ফলে ওরা কিন্তু আমার থেকে রিমা মুখার্জি টাকা নেননি। আর পারমিতা মিত্র ভৌমিককে আমি ইডিএফ কে ওই অরবিন্দ সেবা সদন বলে যে জায়গাটা ওই সাউথ সিটি উল্টো দিকে, ওইখানে দেখিয়েছিলাম। বোধহয় 15 টাকা ভিজিট ছিল। ফলে খুব সাধারণ এরকম সংস্থাতে বা আমি বিশ্বাস করি সরকারি হসপিটালেও যদি গ্রামের ছেলেমেয়েরা যায়, যেখানে তারা সঠিকভাবে অন্তত তাদের কাউকে বলার একটা জায়গা পাবে, খুব জায়গাটা থাকে না। একদম একদম খুব জরুরি, খুব জরুরি। জায়গাটা থাকে না, লোকে বলবে বাবা তুই এইরকম, ছি ছি। এই যে ছিচিটা তখন না মনে হয় যেন কেউ আমায় গুলি করলো। ছিচিটা বলাটার বদলে কেউ যদি বলে যে ঠিক আছে তো কি হয়েছে, রিমা মুখার্জি আমাকে তখন বললো তোমার সমস্যাটা কি? আমি জানি না আমার সমস্যা, কিন্তু আমি না এরকম আমার মতো আরেকজন পুরুষকে পছন্দ করছি। সে বললো হ্যাঁ তো, এই যে তো ওই কথাটা আমাকে যেন মনে হয় ঘাট ধরে টেনে তুললো। এক্স্যাক্টলি, এটা দরকার। এই দরকারগুলোকে রিয়েলাইজেশনের জায়গাতে আনাটা খুব প্রয়োজন। আমি বলবো যে যারা তোমাদের বন্ধু বান্ধব, তাদের চারপাশের মানুষদের জানো যারা কষ্ট পাচ্ছে, বা তারা কষ্ট পাচ্ছে কিনা তোমরা তা না জেনে যে তাদের একটা কষ্ট পাওয়ার জায়গা তৈরি হয়েছে, তাদেরকে একটু বলো যে তারা যেন একটু সাইকোলজিস্টের সঙ্গে কাউন্সিলিং করিয়ে নেয়। কাউন্সিলিংটা খুব হেল্প করে, হয়তো আমরা কয়েকটা প্রাণও বাঁচাতে পারবো। এক্স্যাক্টলি। এবং যদি মনে হয় যে কোনো একটা মেন্টাল ইলনেস হয়ে গেছে, মানে কঠিন রোগ জাতীয় কিছু হয়েছে, মানে সাধারণ যেটা মেজার্স সেগুলোতে ঠিক হচ্ছে না, অল্প দিনেও ঠিক হচ্ছে না, ইটস কন্টিনিউইং, তাহলে কিন্তু প্রথমে সাইকিয়াট্রিস্ট দেখানো বেটার, বিকজ একটা থরো অ্যাসেসমেন্ট হবে, অর সো উই শ্যাল এক্সপেক্ট। সেটা হয়ে গেলে একটা ডায়াগনোসিস কিংবা হোয়াট এভার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তৈরি হবে, এবং তারপরে দে ক্যান গিভ ইউ দি অ্যাডভাইস যে কাউন্সিলিং এর রোল কি, লাইফ চেঞ্জেস এর রোল কি, এডুকেশনের রোল কি, লাইফস্টাইল চয়েসেস এর রোল কি, এবং খুব সিলেক্ট ক্ষেত্রে যদি ইলনেস ধরা পড়ে তাহলে মেডিকেশনের রোল কি। পাগলের ডাক্তার যেমন ডেরোগেটরি টার্ম, পাগলের ওষুধও খুব ডেরোগেটরি টার্ম। ঠিক আছে, আমাকে কি সারা জীবন খেতে হবে ডাক্তার বাবু? খেলে আমি সেটা ছেড়ে থাকতে পারবো ডাক্তার বাবু? কোনোদিন কি আমি নর্মাল হতে পারবো? এই সমস্ত কিছু ওই না পড়লে হবে না, পড়ো, জানো, ডিসকাস করো, তবেই ক্লিয়ার হবে। একদমই তাই। অন দ্যাট নোট আমরা আজকে শেষ করি। অসংখ্য ধন্যবাদ শুভম, তুমি এতটা সময় দিলে। কোয়েল, তুমি এতটা সময় দিলে, তোমার ওখানে তো প্রায় 10টা বাজতে চললো। আর পার্থদা, আপনারকেও অনেক অনেক ধন্যবাদ। IBUK কে সবচেয়ে ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমরা আশা করি একটা সেফ স্পেস তৈরি করতে চেষ্টা করছি, এবং পারছি কিনা সেটা তো ডিপেন্ড করবে ইকুয়ালি সবার ওপরই। তো কথাবার্তা চালু রাখো, পড়াশোনা চালু রাখো। তো আজকে 28 জুন, হ্যাপি প্রাইড ডে তোমাদের সকলকে। আজকে এই বলেই শেষ করি। তোমরা তোমাদের আরো দেখতে চাই আমি IBUK তে। শুধু একটাই কথা বলবো, প্রাইড কিন্তু একদিনের নয়, এটা একটা কন্টিনিউ। হ্যাঁ,
হ্যাঁ ওইটা একটা হ্যাঁ। ওইটা একটা দিন তো হ্যাঁ, আমরা শুরু করা হয়েছে ওই হ্যাঁ, মার্চ এটা যাক, এটা যাক। আর আমি একটা শুরু পয়েন্ট হয়েছিল। বলে শেষ করবো। এই যে আমাকে সবাই বলে আমি তুমি কি নিয়ে কাজ করো, আমি বলি আমি ফ্লুইডিটি নিয়ে কাজ করি। জল আচ্ছা। আমাদের জেন্ডার, আমরা মানুষ হিসেবে আমরা সবাই ফ্লুইড, সেই ফ্লুইডিটিকে সম্মান দেওয়া উচিত। যেমন জল জীবন, তেমন আমাদের নিজেদের পরিচয়বাচক শব্দগুলো আমাদের কাছে কিন্তু জীবন, সেটা সম্মান করা প্রয়োজন। হ্যাঁ, মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখি আগে আমরা, তারপরে তাদের অন্য কিছু ভাব। ঠিক আছে, তো নমস্কার। নমস্কার, নমস্কার, অল দ্য বেস্ট, টাটা, থ্যাংক ইউ, বাই বাই। বাই। Bye everyone.